বিশেষ ইউটিউব পডকাস্টে আজ আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে। কথা বলবো রাজনীতিতে কতিপয় শিল্পীর ভূমিকা, ক্ষমতার আশেপাশে ঘোরাফেরা এবং কখনো কখনো সেই আচরণ কিভাবে সাধারণ মানুষের চোখে মাস্তানি হিসাবে ধরা পড়ে সেই বিষয়েও। বাংলাদেশের ইতিহাসে শিল্পীরা কখনো শুধু বিনোদনেরই অংশ ছিলেন না, মানে শিল্পীদের কাজ শুধু অভিনয় করা, বিনোদন দেওয়া না, এই কাজটি ছিল না। মহান মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি শিল্পীরা স্ক্রিনে, গ্রিন রুমে কিংবা মঞ্চে সীমাবদ্ধ না থেকে সরাসরি গণমানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। স্বাধীনতা, ন্যায় ও মানুষের অধিকার প্রশ্নে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় সামাজিক ও রাজনৈতিক দুর্যোগের সময় শিল্পীরাই সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। যখন শিল্পীরা শুটিং সেট থেকে বা থিয়েটারের স্টেজ থেকে রাজপথে এসে দাঁড়ান, তখন তারা জনগণের কণ্ঠে কণ্ঠ রাখেন, হাতে হাত রাখেন, কথা বলেন চোখে চোখ রেখে, তখন অত্যাচারের ভিত কেঁপে ওঠে। কারণ শিল্পীর কণ্ঠ কেবল জনপ্রিয়তার নয়, তা বিবেকের কণ্ঠ। এই প্রেক্ষাপটেই আজ আমাদের আলোচনা। আজকের বাংলাদেশের এই ঐতিহ্য, সেই গৌরব কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা বোঝার চেষ্টা করব। শিল্পীরা আজ ক্ষমতার সামনে কেন সাহসী নয়, কেন তারা বিভিন্ন বলয়ের নিচে, আমব্রেলা, ছাতার নিচে গিয়ে দাঁড়াতে বাধ্য হচ্ছেন বা হচ্ছেন, কেন বিদেশি বিভিন্ন চক্রান্তকারীদের কাছে মাথা নত করে দিচ্ছেন, দেশের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছেন আপোষের মাধ্যমে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখার চেষ্টা করব। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশনের একজন সুপরিচিত মুখ, একাধারে অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। তিনি এসেছেন এক সাংস্কৃতিক পরিবার থেকে এবং তাঁর পরিবারের সদস্যরা বেশ পরিচিত। তাঁর বাবা অমলেন্দু বিশ্বাস ও মা জ্যোৎস্না বিশ্বাসকে চেনেন না এই বাংলাদেশের যাত্রাপ্রিয় মানুষ নেই বললেই চলে। 80-র দশক থেকে শুরু করে আজ পর্যন্ত অরুণা বিশ্বাস অসংখ্য চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমাদের অতিথি, যেটা বললাম, অভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস, আপনাকে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ যারা এখন থাকবেন তোমার সাথে, সবাইকে অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ রইল যেন আমাদের সঙ্গে থাকেন। জি, আজ আমাদের প্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস কথা বলবেন বাংলাদেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক চিত্র নিয়ে, কথা বলবেন জুলাই আন্দোলনের সময় শিল্পীদের ভূমিকা নিয়ে, কিভাবে অনেক শিল্পী সেই সময় বিক্রি হয়ে গেছিল সেই অভিজ্ঞতা নিয়ে, এবং বিশেষভাবে তিনি কথা বলবেন উপদেষ্টা ফারুকের অতীত ও বর্তমান অবস্থান নিয়ে। অতীত, বর্তমান এবং ভবিষ্যতে কি হতে পারে তা আমরা জানি, কিন্তু অতীত বর্তমানটা জরুরি, এটি আমরা জানবো। এই আলোচনা সহজ হবে না আমি জানি, কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয়, কারণ প্রশ্ন না করলে ইতিহাস কথা বলে না। অরুণা বিশ্বাস, আপনি বর্তমান বাংলাদেশ দেখছেন কিভাবে? অর্থাৎ এই যে 2 দিন পরে ইলেকশন, এই ইলেকশনে শিল্পীদের অংশগ্রহণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রচারণা, সব মিলিয়ে কি দেখছেন বাংলাদেশের ভবিষ্যৎ? আমি অত্যন্ত ক্ষুদ্র একজন শিল্পী, যদি আমাকে শিল্পী বলা যায়। সেই কাতারে আসলে আমি পড়ি কিনা আমি জানি না, তবে আমি গর্ব করে বলতে পারি যে আমি দুজন বিখ্যাত শিল্পীর ঘরে জন্ম। তো সেই হিসেবে আমি এই ইন্ডাস্ট্রিতে বা এই বাংলাদেশের সংস্কৃতিতে কাজ করবার সুযোগ পেয়েছি। যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। কিন্তু হয় কি, যখন আমরা হাঁটি পা করে আস্তে আস্তে একটা পর্যায়ে চলে যাই, সময়টা আসলে পিছনে অনেক লম্বা সময় পার হয়ে এসছি। তো পার হয়ে এসছি আমরা অনেক সময়, যখন আমরা অভিনয় করেছি বা অভিনয় করবার চেষ্টা করেছি বা শিখেছি, জেনেছি, একেকজন মানুষের চেহারাগুলো একেক রকম ছিল। তার দর্শন, তার ভাবনা, তার মতামত সবকিছুই কিন্তু আলাদা আলাদা। তো একটা সময় যখন নিজে চিন্তা করলাম, যে যখন আমার মনে হলো যে না, আমি এখন নিজের মতো করে ভাবতে পারি, নিজের মতো করে কথা বলতে পারি, নিজের মতো করে চিন্তা করতে পারি, তখন আমার মনে হয়েছে আমাদের দেশের অধিকাংশই মানুষই একটা বিশাল আইডিওলজি যেটা থাকে, যেটাকে বলে যে আমার ভাবনা, আমার চিন্তা, সেটার মধ্যে একটা শূন্যতা কাজ করে। শূন্যতার পেছনে যেটা থাকে সেটা হচ্ছে লোভ, লালসা, ভালো থাকবার একটা ভালো থাকবার মানে আরো ভালো থাকবার যে একটা অপচেষ্টা। সেটা হচ্ছে স্পেশালি যখন আমরা আমাদের দেশটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কালচারাল ফ্যাক্ট মানে ইন্ডাস্ট্রিতে বা এই সাংস্কৃতিক অঙ্গনে যখন মানুষজন কাজ করে, তখন তাদের যে যোগ্যতা, তাদের যে সম্মান এবং সম্মানীর বিশাল একটা ফারাক হয়ে যায়।
তখন হয় কি, মানুষের যে দৈনন্দিন জীবন যাপন চালানোর জন্য যে অর্থনৈতিক যে মানে স্বাধীনতা প্রয়োজন, সেটা আসলে আমরা পাই না বিধায় কিন্তু শিল্পীরা লোভী হয়ে ওঠে। এটার জন্য আমি শিল্পীদেরকে দায়ী করি না, সব শিল্পীকে দায়ী করি না, অনেক সময় বাধ্য হয় শিল্পীরা অনেক কিছু করতে। কিন্তু এই যে আজকের যে অবস্থান, আমরা এই যে ভোটের জন্য যে আজকে দুদিন পরে ভোট, বা এইটার জন্য শিল্পীরা তো দায়ী না, এটা তো রাজনৈতিক ব্যক্তিরা দায়ী। কারণ এইখানকার সিচুয়েশনটা এরকম দাঁড়িয়ে আছে। এখন সাধারণ মানুষ চিন্তা করবে যে আমরা দুদিন পরে যদি হ্যাঁকে ভোট দেই তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে, আদৌ কি আমরা জান্নাতে যেতে পারছি কিনা, জান্নাতের টিকিটটা আমাদের আমরা আদৌ পাবো কিনা, বা কে এটা নির্ধারণ করলেন জান্নাতে যাওয়ার যে বিষয়টা, কাকে এই দায়িত্বটা দেওয়া হলো, এগুলো তো আসলে ভাবনার বিষয় আছে। আর আর নাতে ভোট দিলে কি হবে অ্যাটলিস্ট, বা না হ্যাঁ না, আমার কাছে মনে হয় হ্যাঁ না প্রায় কাছাকাছি আমার মনে হয়েছে। বেটার যদি কেউ ভোট কেন্দ্রে না যায়, সেটা বরঞ্চ ভালো হবে, যে অ্যাটলিস্ট আমি তো দিলাম না, আমি অন্তত ভালো থাকবার চেষ্টা করি, বাংলাদেশটা তো আমার। এখন আমাদের শিল্পীদের কথা বলি। দেখো, আওয়ামী লীগের সময় যারা শিল্পীরা, স্পেশালি লাস্ট দুইটা ইলেকশনে শিল্পীদের যে দৌড়গুলো ছিল, এটা অনেকটা, আমি মনে করি সবাই না, কিছুটা অনিশ্চয়তা, যে যেহেতু এখন একটা রুলিং পার্টি আছে, আমি যদি না যাই তাহলে আমার অবস্থানটা কি হবে, আর আমি যদি যাই সেখানে কি হবে, আদৌ কতটা বিশ্বাস নিয়ে তারা সেই রাজনীতি করতে গেছে, সেটা কিন্তু একটা বিষয়। আবার কিছু মানুষ থাকে যে হ্যাঁ, আমি যদি এখানে আমি কোনো ভাবে যদি আমার চেহারাটা দেখাতে পারি এই গভর্নমেন্টকে, বা কিছু মন্ত্রী মিনিস্টারকে যদি আমার চেহারাটা দেখাতে পারি, তাহলে হয়তোবা আমি কোনো বেনিফিশিয়ারি হলেও হতে পারি। সেই কারণেই কিন্তু অনেকে গেছে, এবং নাম ধরে ধরে আমি বলতে পারবো এরা কারা। এরা কিন্তু সবসময়, ধরো বিশেষ করে একটা অনুদানের ছবি নেওয়া, সেই অনুদানে যদি 60 লাখ টাকার ছবি হয়, সেটা যদি আমি 20 লাখ টাকায় ছবিটা শেষ করে 40 লাখ টাকা যদি আমি আমার পকেটে ভরতে পারি, সেটা একটা লাভ আছে। তারপরে ধরো অন্যান্য বিষয় আছে, টেলিভিশনে একটু গান গাওয়া, বা একটু নাটক করা, অভিনয় করা, বা একটু ডমিনেট করা, বা আমি এটা কিন্তু করেছি। তো এইগুলো অনেক কিছু আসলে, ওই যে টাকার একটা নিজের আত্মসম্মান বোধের অভাব। জি, আমরা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, শিল্পীরা অনেক সময় অনেক জায়গায় কম্প্রোমাইজ করেন যে আচ্ছা ঠিক আছে, নিজের ক্যারিয়ারটা একটু ভালো হোক। এটা তো দেশ বিক্রির মতো না, ওইটা অনেক ক্ষেত্রে লঘু। ঠিক আছে, বাদ দিয়ে এইভাবেই দেশ চলে, কোন একটা ব্রিজ তৈরি হলেও সেখানে দুর্নীতি হয়, একটু দেশের হয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। জুলাইয়ের আন্দোলনে আমরা যে অবস্থাটা দেখলাম, কিছু শিল্পী গিয়ে কাঁদলেন, বিশেষ করে বাঁধনের কথাটা, যে তার কান্না, এগুলো দেখলে তো বোঝা যায়, অভিনয়ের সাথে যারা জড়িত বোঝাই যায় যে সে এটা অ্যাসাইন্ড এটার জন্য। এবং একটা একটা ছোট হলেও একটা গোষ্ঠীকে আমরা দেখেছি জুলাই সময় খুবই সক্রিয়। সেই মানুষগুলোই এই সরকারের আমলে যে বাংলাদেশটাকে পুরো ধ্বংস করে দেওয়া, ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি, নাটক, এগুলো এখন নেই বললেই চলে। আমি তো দেখি না কোথাও এখন খুব একটা শ্যুট হয়, সেফ জোন ছাড়া, কিছু কিছু শুটিং স্পট যেগুলো সেফ, সেখানে ছাড়া আর তেমন শুটিং শিল্পীদেরই তো দেখি না। কোথায় মোশাররফ করিম, কোথায় তারা অভিনয় করছেন, কোথায় কি করছেন দেখি না তো। এই যে একটা ধ্বংসের মধ্যে নিয়ে যাওয়া, সেই শিল্পীরা এখন কোথায়, বা তারা কেন এই চক্রান্তে লিপ্ত হয়েছিল? এটা তো কোনো ক্যারিয়ারের জন্য না, যে আচ্ছা আমি একটা ভালো কাজ পাবো, বা এটা তো পুরো আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া এক প্রকার, তাই না? এটা এই এই সিদ্ধান্তে তারা কেন গেল? মানে তাদের কোনো কাজ নেই বলে? না, এটা হচ্ছে যে পিস ব্রেইন, লাইক মটরশুটির মতো আমাদের বুদ্ধি। তো আসলে আমাদের বাঙালিদের বুদ্ধি কিন্তু আসলে মটরশুটির একটা পোকার মাথায় যে বুদ্ধিটা থাকে, আমাদের 90% বাঙালিদের মাথায় একমাত্র ইউনুস ছাড়া আমাদের মাথার মধ্যে সবার ওই পি ব্রেন। ওর ব্রেনটা তো, ইউনুসের ব্রেনটা তো একটা ভয়ঙ্করী ব্রেন, সেটা তো আলাদা বিষয়। আমাদের এই যে বাঁধনের কথা, আমি আসলে ওই মেয়েটার নামই আমার আসলে কথা বলতে ইচ্ছে করে না, ওকে এত ইম্পর্টেন্সই দেওয়ার কিছু নাই। বাট ইতিহাসটা কি, সে আমাদের ইতিহাসে একজন সবচেয়ে খারাপ একটা মানুষের মধ্যে তার এই নামগুলো থাকবে। সে মনে করেছে সে তারানা হালিমের সাথে একটা টাই করার চেষ্টা করেছে। তারানা হালিম ওয়াজ এমপি, লাইক শি ওয়াজ ভেরি পাওয়ারফুল। তারানা হালিম শুধু বাঁধনকে না, এই ধরো যে আওয়ামী লীগকে বিশ্বাস করে না, বা আওয়ামী লীগের যে আইডিওলজি আছে মুক্তিযুদ্ধ, এটাকে বিশ্বাস করে না, এরকম অনেক শিল্পীকে সে
পিক আপ করার চেষ্টা করেছে, বিকজ তার দলটাকে ভারী করার চেষ্টা করেছে। এখন বাঁধনকে সে এমন বেশি প্রায়োরিটি দিত, বাঁধন তো মানে সে মানে প্রায়োরিটি সে বলেছে, তো সে কিন্তু নিজে বলেছে যে আমি আমার সুবিধা মতো আওয়ামী লীগকে ব্যবহার করেছি, এবং বলে সেটা হ্যাঁ, নিয়ে আবার পরে সে খুবই উল্লসিত, ডেসডিমোনার মতো আর কি, যে আমি আমি আই ক্যান ডু দ্যাট, আই এম সাকসেসফুল পারসন, সেটা মনে করছে, এবং শি ডিড ইট, এবং সেটা করেছে। এবং দেখো, একদিকে ভালো হয়েছে, কিন্তু যারা ওকে সমর্থন করতো তারা কিন্তু বুঝে গেছে যে এই মেয়েটা যদি এখন আমাদেরকে সমর্থন করে, একটা সময় দেখা যাবে এই মেয়েটাও আমাদেরকে ব্যবহার করছে, কারণ সে বলছে, প্রাউডলি বলতে পারে। এখন তারানা হালিম ওকে নিয়ে এসেছিল, হয়তো ভেবেছিল যে বাঁধন গ্ল্যামারাস, তাহলে ওকে রাখলে যদি আরো কিছু শিল্পীরা আসে দেখে, হয়তো এটা ভেবেছিল। তো এখানেও তো তাদের ভুল সিদ্ধান্ত ছিল। সে আপা পর্যন্ত পৌঁছেছে, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, সেগুলো করেছে, এবং তার একটা আওয়ামী লীগের ইলেকশনের ক্যাম্পেইনের তার ভালো প্রচারণার ইয়ে ছিল, বেশ কিছু ফুটেজও আমরা দেখেছি, নৌকায় ভোট দিন। ও না, আহ, অনেকেই হুম, অনেকেই। এবং এই যে শিমলা নামে একটা মেয়ে দেখলাম, সে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি জানি না সে কত বড় অভিনেত্রী, বাট হাউ কাম শি গট লাইক ন্যাশনাল অ্যাওয়ার্ড? দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট ফর আস অ্যাকচুয়ালি। আমাদের কেন আনফর্চুনেট? দেখো, আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রির আজকে এই দৈন্য দশা এই কারণে, রাস্তার থেকে কিছু শিল্পীকে নিয়ে আসছে, একদম মানে শিল্পী না, কিছু মানে শিল্পী বানানোর চেষ্টা করেছে, তাদের পিছনে শ্রম নষ্ট হয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এবং প্রডিউসার ডিরেক্টররা আই ওন বিলিভ যে তারা ভালোবেসে কালচারটা করতে এসে, তাদের একটা ফুর্তির একটা মেন্টালিটি থাকে, যে আমি ঘুম থেকে উঠে একটা সুটেড বুটেড হয়ে চলে আসলাম ইন্ডাস্ট্রিতে, একটা মেয়েকে আমি ই করলাম, আরো এই জন্য আরো 10টা মেয়ে। এবং মেয়েরা তো দিন দিন আমাদের দেশের আশেপাশে মেয়েদেরকে দেখছে, দিন দিন লোভী হয়ে উঠতেছে, কারণ একটা মেয়ের হাতে একটা ছবি নাই, তার হয়তো 10তলা, মানে ধরো মানে ঢাকা গুলশানের মতো বাসায় থাকছে, বা এগুলো বলাও কিন্তু এখন অপরাধ, বললাম কেন আমি। কিন্তু যখন আমাদের সময়ের শিল্পীদের 10টা 12টা 25টা ছবি করার পরেও কিন্তু তাদের বাসা ভাড়া নিয়ে চিন্তা করতে হয়েছে, একটা গাড়ি কিনবে কিনা ভাবতে হয়েছে, তার কারণ তার তো অনেক মানে কি বলবো, তার অনেক দায়িত্ব আছে, তার পরিবারকে দেখতে হয়, তার সন্তান দেখতে হয়, হয়তো মা বা শাশুড়িকে অসুস্থ হয়, তাকে দেখতে হয়, তাদের কিন্তু চিন্তা। এখন কিন্তু এদেরকে দেখতে হয় না, একটা নাটক করে, একটা নাটক করে দেখা যাচ্ছে তারা সেই দামি দামি হুডা বিউটি থেকে আরম্ভ করে, মানে বড় বড় যত ব্র্যান্ডের আছে তাদের ওইখানকার মানে মানে মেকআপ টেকআপ ইউজ করছে, এবং তারা প্রাউডলি বলছে। এই যে অসমতা, এটা নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলে না। ট্যাক্সে যারা কাজ করেন তারা এটা কোনো ইনকাম ট্যাক্সের কেউ কথা বলেন না। আমি জানি না, এটা তো আমার দায়িত্ব না, আমার কাছে এই অসঙ্গতিগুলো মনে হয়েছে। সো সেই যে বাঁধনের কথা বলি, এটা তো আমি আগেও বললাম যে আলিজাকের, যিনি আমাদের আলিজাকের কাকা, হুম, আমাদের শ্রদ্ধেয়, ওনার উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার ছেলে যে এশিয়াটিক, তার ছেলে ইরেশ জাকের, তার মাধ্যমে, এবং আমাদের যে প্রথম আলোর যে চরকি, তার মাধ্যমেই তো এই টাকাগুলো এসছে, এবং সেটা বন্টন হুম, হয়েছে। ওই যে মাহেজাবিনের হাজব্যান্ড, কি নাম আমি জানি না, তার পরে বলছি। মাধ্যমে টাকা আসছে। তারপরে এই টাকাগুলো, এবং আমি শুনেছি তাদের নাকি ডে পেমেন্ট করা হতো, কাউকে 15,000, কাউকে 50,000, এভাবে ডে পেমেন্ট করা হতো দাঁড়ানোর জন্য, মাইট মোর দ্যান দ্যাট। তো এই জিনিসগুলো হয়েছে, এবং তারা মনে করেছে তাদেরকে তো আসলে বোঝানো হয়েছে যে শেখ হাসিনা হচ্ছে স্বৈরাচার, শেখ হাসিনা দেশটা শেষ করে দিচ্ছে। তো আমার কথা হলো, শিল্পীরা তো সচেতন, তাই না? তারা কি বুঝে নাই যে এখন শুনছি অনেকেই বলছে যে এখানে এটা বানিয়ে দিব, হাসপাতাল বানিয়ে দিব, এখানে এটা করে দিব, ইপিজেড করে দিব। সব জায়গায় দেখি হাসিনা আপা সব করে থুয়ে গেছে, সব করে রেখে গেছে। তো আমি জানি না শিল্পীদের কেন মনে হলো যে শেখ হাসিনা অনেক স্বৈরাচার। শেখ হাসিনা তো আসলে শিল্পীদের পাশেই ছিলেন সারা জীবন। হ্যাঁ, শেখ হাসিনার শিল্পীদের প্রতি আন্তরিকতা, আহ, সে যে কণ্ঠশিল্পী হন, অভিনয় শিল্পী, তার একটা আলাদা সফট কর্নার রয়েছে, এটা আমি শুনেছি অনেক জায়গা থেকে, অনেক শিল্পীদের মুখেরও। শুনেছি না, তো এটা তো সত্যি, শোনার কথা না তো, সত্য। জি, বাস্তবতা। আমি ক্ষুদ্র মানুষ, আমি শুনেছি, আপনারা তো দেখেছেন আর কি। তো আমি এটা জানতে চাইবো আর কি। অনন্য বিশ্বাসদি, একটা জায়গা তো থাকে যে আহ, এখন
সেই শিল্পীদের অবস্থান কি? মানে যারা এই চক্রান্তের সাথে যুক্ত হয়েছিল। আমি দেখেছি আপনার একটা বক্তব্যকে কেন্দ্র করে আপনারা অনেক সহকর্মীরা আপনাকে নিয়ে ছাঁচা করেছিল। বিশেষ করে গরম পানি। এখন এই মবস্টারদেরকে, এই জম্বিদেরকে আসলে আপনি তো একটা ভালো ট্রিট করার কথা বলেছিলেন। তাদের গায়ে-টায়ে হাত না তুলে যেন তারা বাড়ি ফিরে যায়। মানে জল কামান দিয়ে এদের তাড়াও। হুম, হুম, হুম। সেই সময় যারা বিষোদ্গার করেছিলেন সেই ব্যক্তিদের এখন ভূমিকা কি? মানে আমি যদি বাংলাদেশের দিকে তাকাই, বাউল মার খাচ্ছে, আবুল সরকার এখনো জেলে, তার মেয়ে বিশিষ্ট লালবদর এবং কোক স্টুডিওতে পারফর্ম করেছে, মেয়েটার পারফরমেন্স দেখে ভায়োলিন ভালোই লেগেছিল এবং তার স্ত্রী আলেয়া বেগমও একজন পরিচিত মুখ। তো তাকে এরকম চিলের মতো করে নিয়ে গেল, মেরে ফেলেনি, ধন্যবাদ ইন্টারিমকে, মানে তিনি এখনো বেঁচে, তাকে বাঁচিয়ে রেখে জেলে রেখেছেন, ঠিক আছে। তো এগুলো এক একটা তো উদাহরণ। বাংলাদেশের শিল্পীদের অবস্থা যে খুব ভয়ঙ্কর, করুণ অবস্থায় রয়েছেন। কোথায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, কোথায় স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে তাদের হত্যা করে ফেলা হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই সকল শিল্পীদের এখন কি বলছেন? তারা কি কেউ আপনাকে রিচ আউট করেছেন যে আই ওয়াজ রং বা এই টাইপের কিছু? না, ওইটা বললে তো সমস্যা ভাই। অরুণা বিশ্বাসকে বলবে ওরা, আমি তো বিশ্বাস, অরুণা বিশ্বাস, আমি তো অমরেন্দু বিশ্বাসের মেয়ে, আমি একটা হিন্দু মানুষ, আমাকে বললে তো ওদের প্রেস্টিজ চলে যাবে ভাই, ওদের জাতি চলে যাবে এদের। এরা বলবে, হ্যাঁ অনেকেই বলছে, কারণ আমি নিজের আমার ভিউ দেখি। আগে যেমন আমাকে গালিগালাজ করতো, মানে যত মানে আজে বাজে কথা, আমার মরার পরে আমি মুখে পানি পাবো না, ইভেন হ্যাঁ, তবে এখনো কিছু জার্নালিস্ট, নামক জার্নালিস্ট যাদের আসলে কোনো কাজ নাই, তারা ওই যে একটা ট্যাগ, ওনারা কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে গরম জল দিতে চেয়েছিল, মানে ওইগুলো দেয় বারবার, কারণ ওদের দিলে ভিউ বাড়বে, টাকা পয়সা কামাবে, বেচারাদের তো কোনো কাজ নাই, ওদের কাজ নাই, ওদের বাচ্চা কাচ্চা আছে, বিয়ে তো করছে, মানে আমি ফিল্মের ডাইরেক্টর, নাটকের ডাইরেক্টর বললে তো ওরা মানে মনে করো বিয়ে টিয়ে করছে, এখন তো সংসার চালাইতে হবে। ওই যে অরুণা বিশ্বাস, সোহানা সাবা কি বলছে, ওইটা একটা বারবার দেয়, ঠিক আছে, দিয়ে এটাই করে। বিষয়টা হচ্ছে ফারুকি অনেক আগে থেকেই মনে হয় আমাকে পছন্দ করে না, কারণ হচ্ছে আমি অনেক আগেই এই মানুষটাকে বলেছিলাম হি ইজ নট রাইট, হি ইজ নট দ্যাট পারসন টু স্টে উইথ আস। লাইক আমার কাছে মনে হয়েছে আমাদের কালচারাল ফিল্ডে এই লোকটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছে। এটা আমার অনেক আগে একবার মনে হয়েছিল, তখন আমি একটা নাটক করছিলাম, তখন ডক্টর এনামুল হক ছিলেন আর কি। তো ডক্টর ইনামুল হককে বললাম, কাকা আমার না এই লোকটাকে পছন্দ হয় না। বলে ও তো একটা একটা মিশন নিয়ে আসছে। আমি বলছি, মানে? বলে তুই ওর দেখিস না কেমন করে হাঁটে, কেমন করে কথা বলে, চুপচাপ, এবং ঠিক ও কিন্তু হাঁটে আসতে, গলার মধ্যে একটা গামছা, ওই যে গামছাটা দিলে চেক চেক, বুঝাইতে পারতেছি, গামছাটা হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। ইংলিশের একটা গামছা, কাফিয়া, হুম। জানি না রে কি বলে, কাফিয়া, এনিওয়ে ওইটা পরে, তারপরে কথা বলে, দাড়ি রাখে, এমনি দাড়িটা চুলকায়, এরকম তাকায়, মানে সবকিছুর মধ্যে একটা লুকাচুরি লুকাচুরি ব্যাপার। মানে আমরা যেমন ব্রড এরকম তাকাই, ভাই কি হইছে, ভাই কি হইছে, ওইটা না, কিন্তু সে তাকাবে এরকম, চোরের মতো হাঁটবে, মানে সারাক্ষণ মাথার মধ্যে একটা কুবুদ্ধি মানে ঘোরাফেরা করে। এবং আমার কাছে মনে হয়েছে হি ইজ এ জেফ্রি এপস্টেইন, যার কথা আমরা আজকে পড়তেছি, জানতেছি, বুঝতেছি, হি ইজ এ হুম, গরিব এপস্টেইনের একজন মানে ঠিকাদার, সে কিন্তু মেয়ে সাপ্লায়ার, এবং হুম, হি ইজ ইনভলভ উইথ দ্য ছেলে অলসো। এটা আমি বলছি, এটা আমি বলছি না, ইন্ডাস্ট্রিতে যারা সাংবাদিক, যাদের সাহস আছে, তারা খবর অবশ্যই তারা আমার থেকে ভালো জানে। সে হুম, রেশন দোকানের সামনে দাঁড়ায় থাকতো রেশন নেওয়ার জন্য, সে একটা মানে যে এরিয়াতে থাকতো, ওইখানে সে একটা বাসা ভাড়া নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতো। অ্যাপার্টমেন্টের মধ্যে অনেক তার ছেলেরা থাকতো। ছেলেরা কখন নামাজ পড়ে লিখে রাখতো, কখন খাবে তখন লিখে রাখতো, হ্যাঁ কতবার নামাজ পড়ে দিন ওইটা লিখে রাখতো। সেটা ফাইন, কিন্তু তারা নাটক বানাতো, মনে করো 20 জন থাকতো একই অ্যাপার্টমেন্টে, ও নাটক করে, ও নাটক করে, ও নাটক করে, নাটকের খরচ পড়তো 50,000, ও বিক্রি করতো, ওকে দিত 2 লাখ টাকা করে, কারণ ওখানে মেয়েরাও ইনভলভ ছিল, 2-1 মেয়েদেরকে ছিল, ছেলেরা। তো এখন তো এগুলো আসলে আমরা জানছি, বুঝতেছি, বুঝছো? তো এখন তার এখন এরা হচ্ছে কি ছাড় পোকার মতো হয়ে গেছে। ধরো ডিরেক্টর, তার অ্যাসিস্ট্যান্ট কেউ অভিনয় করছে, এবং এরা কিন্তু সবাই জামাতি না, কিন্তু এরা ওই যে কি জানি একটা দল নিষিদ্ধ আছে, সেই দলের সদস্য। এই ধরো, হেজবুত তাহরির, হ্যাঁ হ্যাঁ হেজবতি। আমি একটু হ্যাঁ, চাচ্ছি ফারুকের এই ব্যাপারটা একটু ডিটেলে তাহলে বুঝি। অনুর বিশ্বাস, আপনি আম, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করার জন্য যদি 1-2টা নাম বলা হয় তাহলে ফারুকের নাম, কারণ সে বাংলা ভাষাকে, মানে ওরে এটাকে কি বাবা রে বলে, যে বাবা, বাংলা ভাষাকে বাংলা পুরো ভাষা। পুরো ধ্বংস করে দিয়েছে বাংলা সিনেমা নাটকে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার,
বাংলাদেশের মানুষ বলা হয় ধর্মপ্রাণ, ধর্ম নিয়ে তাদের অনেক আবেগ। তো এখন সরকার প্রধান ইউনূস সে নিজে ব্যক্তিগতভাবে ধার্মিক না, একজন নাস্তিক, এবং তার প্রত্যেক ডিনারে জিন্নার তার মতো ওই যে হ্যাঁ, মদ না পাকিস্তানি খাইলে তার জিন্নার মতো। ইয়ে হয় হ্যাঁ না, মানে ওয়াইন না খাইলে তার খাবার মানে ডিনার তার ইয়ে হয় না, ডাইজেস্ট হয় না। তো আর সে হয়ে গেল এখন ইউনূস নবী, যে ফারুকী লিটনের ফ্ল্যাটের উদ্ভাবক, মানে যেটাকে ইসলামিস্টরা বলে ধর্ষণ, মানে দুজন, একজন পুরুষ এবং নারী, বদ নারী, জামাতের আমির বলেছে যে একজন বদ নারী এবং বদ পুরুষ মিলিত হইলে যেটা হয় সেটা হচ্ছে ধর্ষণ। তো লিটনের ফ্ল্যাটের মানে আহ, লিটনের ফ্ল্যাটটাকে সবার মধ্যে ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া, মানে ঘরে ঘরে লিটনের ফ্ল্যাট, এই যে উদ্ভাবক ফারুকী, সেই ফারুকীর সিনেমা আছে, টেলিভিশন, সেই টেলিভিশন নাকি মুসলমান হয় না, এটা নিয়ে গোলাম পারোয়ার জামাতের আরেক নেতা সে বলল যে ওইটার তো মুসলমানই করা হয় নাই। তো এইরকম বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে শুরু করে ফারুকীর যতগুলো নির্মাণ, সেগুলো নির্মাণ বলা যাবে কিনা, আচ্ছা যাই হোক, সে যেগুলোই করেছে সে তার মধ্যে অসংখ্য গালিগালাজ শব্দ, বাংলা শব্দের বিকৃত উচ্চারণ এবং একদম এই ধরনের সামাজিক অবক্ষয়ের জন্য যা যা করতে হয়। লিটনের ফ্ল্যাট আপনি ইন্ট্রোডিউস করলেন বাংলাদেশিদের কাছে, লিটনের ফ্ল্যাট তো সে বোঝে না, সে তো তার তার তো সেক্স এডুকেশন নাই, সে তো ওখানে যে রেপ করে ফেলবে, মানে এই যে একটা ভয়ঙ্কর লোক, সে হয়ে গেল এখন একজন উপদেষ্টা। এবং ইসলামিস্টরা চুপ, দুই একদিন একটু চিৎকার চিৎকার করেছে। আপনি বললেন যে সে সমকামী, একদিক থেকে পুরুষদের সঙ্গ দেয়, আবার একদিকে হ্যাঁ হ্যাঁ নারী, হ্যাঁ সে আবার তিশা। সমকামী একদমই তাই। জি, তিশাকে সে তো পিক তিশা তাকে করেছে কেন বিয়ে কিন্তু করলো? তিশা তার তিশাও কি লেসবিয়ান? মানে তিশার তিশা তো তাকে বেনিফিটটা কি? তিশার তো লাভ মানে টাকা পয়সার লাভ। তিশা তো বেসিক্যালি তাকে বিয়ে করতে চায় না, সে তাকে অনেক পটাইছে। তিশা, আমি একদম ওদের ঘনিষ্ঠ লোকদের কাছ থেকে শোনা আর কি। তিশা বিভিন্ন জনের সাথে থাকছে এবং তিশা বলেছে আওয়ামী লীগের জলিল সাহেব তার মামা হয়, এটা হয় সেটা হয়, এগুলো বলে সে অনেক, এবং সে তিশাকে অনেক জায়গায় পাঠাইতো কাজ আনার জন্য। এবং হি ইজ দ্য মেইন ম্যান, লাইক আমাদের বাংলাদেশের লাস্ট যে ইলেকশনটা হয়েছে আওয়ামী লীগের যে সেই ইলেকশনের সমস্ত কাজ কিন্তু এই ফারুকি করেছে। সিআরআই এর ম্যাক্সিমাম কাজ কিন্তু ফারুকির লোকজনরা করতো, Yes. সেটা হচ্ছে ইমেল হক, তারপরে আশফাক নিপুণ, এরা প্রচুর কাজ করতো। হ্যাঁ, বান্না, এবং ওদের চেহারাগুলো কে জানি বলে ভুরু দেখে, কে জানি আছে না ভুরু, আমি সবগুলোর দাঁত দেখি, দাঁতগুলো এরকম কেমন জানি একটা মানে বিকৃত, এবং দেখলে কেমন মনে হয় ম্যাথর ম্যাথর, ঘৃণা লাগে আর কি দেখলেই। ওদেরকে দেখবা যে ওরা কিন্তু সব একই রকম কাজ করেছে, এবং ওদেরকে আনফর্চুনেটলি আমাদের আওয়ামী লীগের অনেকেই হেল্প করেছে। এই ফারুকি তিশাকে নিয়ে কোলে নিয়ে বসেই থাকতো। মানে আমি নাম বলছি না, কিছু আমাদের কিছু পরিচিত কাছের মানুষের কাছে যে তো হয় কি, সেখানে কিন্তু আমরা কোনোদিন ঢোকার সাহস পাইনি, কোনোদিনও না, কোনো সাহস পাইনি, আমাদেরকে নামই শুনতে পারতো না আমাদেরকে। ফারুকি হচ্ছে ওদের কাছে আল্লাহ ভগবানের মতো ছিল, এবং বড় বড় আপনি চ্যানেল, বলছিলেন, এই পত্রিকা। জি, আমি একটু দুঃখের কথাটা বলে রাখি, আওয়ামী লীগ কখনোই বন্ধু চেনে না। এই যে বান্না, আশফাক নিপুণ, এলিটা করিম, এরা যে কি পরিমাণ উলঙ্গ নৃত্য করেছে, সালমান মুক্তাদির থেকে শুরু করে ওই যে কটা ইনফ্লুয়েন্সার, এদের ধরে ধরে এই যে সিআরআই ছেলেপেলেরা নিয়ে যাইতো, হ্যাঁ জয় বাংলা কনসার্ট থেকে কত কোটি টাকা মেরেছে। হ্যাঁ সবচেয়ে বড় উদাহরণটা দেয়, এগুলা বললে তো অনেকে রাগ করে, আমি দেখলাম কয়েকজন ওয়ারফেজের উপরে রাগ ছাড়ছে, ওয়ারফেজের অমুক ভোকাল, অমুক কেন বলছে জয় বাংলা কনসার্টের উপরে আমি মুতি। আরে তাদেরকে তুমি হায়ার করে নিয়ে যাচ্ছ, টাকা দিচ্ছ না, আবার তাদের পারিশ্রমিকটা তুমি মেরে দিচ্ছ, তো সে কি করবে? সে তার তো রাগ থাকবে, তার তো জয় বাংলার উপরে না, জয় বাংলা নামক এই দোকানের উপরে রাগ, যেগুলো ফারুকিরা লুটে পুটে খেয়েছে। এই যে ড্রোন শো থেকে শুরু করে এই প্রজেক্টগুলো সব ফারুকিরা পেয়েছে। একটা দুঃখজনক বিষয়, আশফাক নিপুণ, এলিটা করিম, এই তিশা, ফারুকি, এরা তো চুষে খেয়েছেই। বা আওয়ামী লীগের প্রজেক্টগুলো টাকা যে উন্দুরে কিভাবে খাইছে, এটার প্রমাণ হচ্ছে যে দেখেন, এই যে সাইবার যোদ্ধা, 3 লাখ সাইবার যোদ্ধা, আওয়ামী লীগের পতন হয়েছে ফেসবুক থেকে। আমি কথাটা আবার রিপিট করছি, আওয়ামী লীগের পতন হয়েছে ফেসবুক থেকে, আওয়ামী লীগের পতন হয়েছে ফেসবুক থেকে। কারণ ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আওয়ামী লীগের কোনো মুখ ছিল না যারা এটাকে এক্সপ্লেন করতে পারে। সরকারের অনেক মন্ত্রী অথর্ব ইন্টারনেট বন্ধ করে নিয়ে বন্ধ হয়ে গেছে, এই ধরনের কথাবার্তা বলে মানুষকে খেপিয়ে তোলা হয়েছে। শেখ হাসিনা রাজাকার বলেছেন, রাজাকারের বাচ্চা বলেছেন, ইন জেনারেল নাকি আলাদা, এটা এক্সপ্লেন করার মতো কোনো লোক ছিল না যাদেরকে আওয়ামী লীগ পেলেছিল। কথা বলার মতো কাউকে তো ওনার পাশে থাকতেই দেয় নাই। শেখ হাসিনার থাকতে দেয় কথা নাই। যে বুঝার মতো যে হাইট লাগবে, সেই হাইটটা বোঝার মতো কোনো লোকই তো ছিল না। যেদিন উনি এই কথা বলেছে, তারপরে তো সবাই আস্তে আস্তে বেরিয়ে গেছে দেশ থেকে। উনি যখন এই হ্যাঁ, কথাগুলো বলছিলেন, উনি তো সৎ মানুষ, বেসিক্যালি সৎ। শেখ হাসিনার কিন্তু এই ব্যাপারে কোনো আমি মনে করি না শেখ হাসিনার কোনো
ঝামেলা আছে, উনি আমি সৎ একমত, আমি ওই পয়েন্ট আউটটা করতে চাই। দিদি দেখেন, যখন এই কথাগুলো বললেন, সোশ্যাল মিডিয়া এটা এক্সপ্লেন করার মতো কোনো লোক ছিল না। যারা ছিল, যাদেরকে আওয়ামী লীগ পেলেছে, সালমান মুক্তাদির, ওই কি বড় ভাই আফ্রিদি, কি ছোট ভাই, একটা গ্রুপ, এরা কিন্তু এই টিনেজারদের মধ্যে বা ধরেন এই যে জেনজি যাদেরকে বলি তাদের মধ্যে পরিচিত। তারা জাস্ট এটা এক্সপ্লেন করলেই হইতো। তারা সুবিধা নিয়েছে, শহর খেয়েছে, কোটি টাকা নিয়েছে, কিন্তু আসল জায়গায় গিয়ে আবার ডিপ স্টেটের পয়সা খেয়েও তারা ওই দিকেই গেছে। তো কথা হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যে ঘুনে খেলো, তারা কি তাদের এটা দেখবেন আপনি আবার ওই যে ফারুকিতে যদি ফেরেন যে কিভাবে এরা এরা এগুলো বাগিয়ে নিত আর কি, সবকে খুশি মানে রেখে। ওই যে বললাম না যে ফারুকি একটা স্ট্যান্ড তৈরি করে ফেলেছিল, বুঝছো? এই যে এখানে হুম। তোমার প্রথম আলো, তারপর ডেইলি স্টার, এই যে মানে একটা গোলাম গ্যাং, একটা বিশাল একটা চক্র, বিশাল চক্র কিন্তু এটার মধ্যে। এই যে তোমার ইস্ট এশিয়ার এই যে ওই ওনার আনিসুল হক, প্রথম আলো, আনিসুল হক, হ্যাঁ হ্যাঁ আনিসুল হ্যাঁ হক ইজ দ্য মেইন পারসন যে ওনাকে সবসময় এই ছেলেটাকে এই যে হেল্প করেছে। বিকজ অফ এই ভদ্রলোক আনিসুল হক নাকি সবার সাথেই প্রেম করে। উনি সাহিত্যিক, আমি জানি না, উনি অনেক বড় সাহিত্যিক হয়তো, বা আমার অত পড়াশোনা নাই। তো উনি অনেকের সাথেই মানে রোমান্টিক প্রেম টেম করতে, এবং ওগুলো আবার ভেগে ভেগে বিয়েও করে ফেলছে সবার সাথে। হ্যাঁ, ওনার একটা I বিশেষত্বই swear, আছে যে I কবি মানুষ তো swear, লুচু হবেই। হুম? উনি বলেন, খুব প্রাউডলি বলেন, উনি এবং নির্মলানন্দ গুণ, যে কবি মানুষ একটু লুচু না হলে হয় নাকি। এনিওয়ে, না, সেটা তো রবীন্দ্রনাথের কথাও বলা হয়। ঈশ্বরের মানে ঈশ্বর তো, রবীন্দ্রনাথ তো ঈশ্বর। উনার কথাও তো না বলে। কোথায় রবীন্দ্রনাথ, কোথায় না, না, আনিসুল। আমি বলছি মানুষের কথার তো লাগাম নাই। মানুষ আসলে অনেক সময় অনেক কথা বলবে। এটা বলুক। কিন্তু কথা কি হচ্ছে যে উম মানে এই যে সাহস, মনে করো একটা পত্রিকা যখন একটা মানে ধরো আমার পেছনে যদি একটা পত্রিকা থাকতো, বা আমার পেছনে যদি একটা প্রতিষ্ঠান থাকতো, তাহলে তো আমার মানে কি বলবো, আমার জেস্চারটাই তো অন্যরকম হয়ে যেত। এরা তো আসলে কাউকে পাত্তা দিত না। এই যে প্রথম আলোর কোনো পুরস্কারে গেলে দেখছি তিশা পুরস্কার পাচ্ছেই। মানে এত বড় অভিনেত্রী ম্যারলিন মেনরো থেকে আরম্ভ করে কেউ নাই, মানে ও একাই, মানে এরকম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়েছে। এক একজন শিল্পী 9 বার 10 বার পুরস্কার পাইছে। মনে হচ্ছে যে এর বাইরে আর মানুষ কখনো চিন্তাই করতে, মানে এই যে অনাসৃষ্টি যে কাজগুলো হয়েছে আমাদের দেশে, এগুলো আমি যে ফারুকির কথা বলছি, ফারুকির যে গ্যাংটা বিশাল একটা গ্যাং। তো যখন এই যে 5ই সেপ্টেম্বর যে আমাদের যে ইয়েটা বের হলো, আমাদের এই যে ফেসবুকে সরি হোয়াটসঅ্যাপ গ্রুপের যখন ভাইরাল হয়ে গেল, সে তখন প্রথম আলো এবং ডেইলি স্টার আমাদেরকে নিয়ে লেখার চেষ্টা করলো। এটাও কিন্তু ফারুকি দিয়ে, এবং ফারুকি আবার হুমকি দিচ্ছে ওদেরকে ফোন করে। একজন নির্মাতা একটা পত্রিকাকে, ডেইলি স্টারকে আমরা কত ভয় পাই। ভয় পাই ইন এ সেন্স আমরা সম্মান করতাম, বা প্রথম আলোকেও তো আমরা সম্মান করতাম, তাই না? প্রথম আলো একটা পত্রিকা যার এই ইনস্টিটিউশন, হ্যাঁ। আমরা তো পলিটিক্যাল পার্সন না ভাই, আমাদের ভালো লাগা মন্দ লাগা ঠিক আছে, কিন্তু দেখি ও হুমকি দেয় এবং তারা ভয়ে থাকে। ওরে বাবা, ভয় পায়। ফারুকি ফোন করছে, মানে ফারুকি হু ইজ দ্যাট ভাই? হু ইজ হি ভাই? হু ইজ হি? বিকজ অফ তার মানি সে বিভিন্ন চ্যানেলে যায় মাতবুরি করতেছে, বিভিন্ন চ্যানেলে যায় কথা বলতেছে, কি গুমুত কি বানাইছে এগুলো। মানে একটা ছবি বানাইছিল সে প্রত্যাবর্তন বঙ্গবন্ধুকে নিয়ে, তারপর একটা ছবি বানাইলো আয়েশা, তারপরে তো ওই যে শনিবার বিকেল তো বানাইলোই হোলি আর্টিজানকে নিয়ে। তো এগুলোর কোনো জবাবদিহিতে নাই। এই যে টেলিভিশন যে আচ্ছা বানাইলো, দিদি, একটা প্রশ্ন করে রাখে, শনিবার বিকেল আর আলোর মুখ দেখলো না, ফারুকি অনেক জায়গায় কান্নাকাটি করতো যে দেখো আমি শনিবার বিকেল আমাকে আমাকে সেন্সর বোর্ড আটকে রেখেছে। এখন সে তো ক্ষমতায়, শনিবার বিকেল আসে না ওরে কেন, না মোল্লারা বুঝছে, পেদাবে বলে। ওরে না ওই যে লোহা আছে না, লোহার রড আছে না, লোহার যে ওরে ওইটা দিয়ে যদি মানুষকেও মানে ওরে করতে পারে, তাহলে ও এত বড় হারামি, মানে এটা চিন্তার বাইরে। ও যে কি হারামি, ওর কুটিলতার কাছে বোধহয় পৃথিবীর সবাই ফেল। আমার মনে হয় ইউনুসও ফেল। মানে এত অসভ্য এই লোকটা, অসভ্য। আমি কেন বলতেছি, মানে ও আমার পিছনে লাগছে গরম জল ঘন্টার এক গরম জল। আমি বলছি হাসপাতালে লোকজন রয়েছে ভাই, তোরা হাসপাতালে ঢুকতে দিচ্ছে না কাউকে, তো তুমি তোমার বাবা মা শুয়ে রয়েছে হাসপাতালে, তুমি ঢুকবা না? দিবে না ঢুকতে তো গরম জঙ্গিরা। গরম জল না দিলে হবে কি, এখন দিতেছে না যে হ্যাঁ, গত পরশু দেখেন গরম যমুনার জল সামনে দিবি না। পিটাইয়া এখন গুলি করতেছে না, এখন তো আবার বলে কি, গরম জল দিয়ে আবার সরাচ্ছে। কত বড়, আমি আসলে মুখ দিয়ে গালি চলে আসতেছে, বিশ্বাস করো। আবার কয়েকজন বলতেছে কি, উনি গরম জল বলে কেন? আরে ছোট লোকের বাচ্চা, তুই তুই কিভাবে তুই ডাইরেক্টর হচ্ছে, বা কিভাবে সাংবাদিক হস? তুই তুই বলিস গরম জল বলবে না, কি বলে গরম পানি? আরে পানি তো সংস্কৃত শব্দ, সবকিছুর মধ্যে ধর্ম ঢুকাই দেয় এরা, এত বড় অসভ্য এরা।
না, ওরা সবকিছু ওরা বলবে, থেকে ধর্ম দিদি ঢুকে ওরা গেছে। সিনেমায় বলবে যে এটা এটা একটা পানি পড়ি, এটা জল পড়ি না, হ্যাঁ, মানে পানি প্রপাত এটা হয় কোনোদিন? পানি প্রপাত, পানির ছাস না জলোচ্ছ্বাস? এটা কি? বা জলপ্রপাত। জলস্রোতের জায়গায় বলবে পানির স্রোত, মানে আমি তোরা জানি না, পানি যাহাই বলস পানি তাহাই জল। পানি পানি তো বলা উচিত না তোদের। পানি ওটা সংস্কৃত শব্দ। পানি কেন বলবি তোরা? তোরা বলবি জল, তোরা বাঙালি। মানে কি এগুলো রাইট। কি বলবা বলো? ওই যে অরুণা বিশ্বাস বলছে। মানে আমি হিন্দু, আমার কোনো অধিকার নাই বাংলাদেশের প্রতি। আমি কেন ছবি পাবো? আমার অধিকার নাই। আমি এটা অনুদানের ছবি ১৪০ বছর ধরে অভিনয় করি। আমি কত নাটক আমি ডিরেকশন দিছি। আমি ডকুমেন্টারি বানাইছি। আমি একটা ছবি পাইছি বাংলাদেশ মানে ভূমিকম্প হইলো। আমি অরুণা বিশ্বাস কেন পাইলাম? ৬০ লাখ টাকার ছবি আমি প্রায় ১ কোটি টাকা খরচ করছি আমার ছবি। ওই ছবি মনে হয় কেউ হলেও আমার রিলিজ হয় দেখতেও পারে না। সেদিন আবার কি দিল রিলিজ বঙ্গবন্ধুর ছবি রিলিজ দিয়ে দিল হাসান মাহমুদ। হাসান ভাইয়ের পায়ে ধরছি আমি, ভাই হাসান ভাই আপনি এখন কেন ছবিটা রিলিজ দিলেন? আমার শোনেন, ছবিটা এই হাসান মাহমুদ বিদেশ টামুদ করে এরা আওয়ামী লীগকে ধ্বংস করেছে। এরা আওয়ামী লীগের, শেখ হাসিনা আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি বিভিন্ন সেক্টরে তার বিশ্বস্ত লোককে ছেড়ে দিয়েছেন। এই বিশ্বস্ত লোক যে এক একটা আমি কি বলি, যে এক একটা যে মির্জাফর, এবং এই বিশ্বস্ত লোক যাদেরকে মনে করেছিলেন তারাই যে ওই বঙ্গবন্ধুর খুনের মতো আর কি, মানে আম, কি আর বলি। তো এই যে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আজকে রাজনৈতিক একটা গুটি তৈরি করলো, আপনি ভালো কথা মনে বলেছেন যে ফারুকি ইউনুসের চেয়ে বড় বাটপার, যে একদম। কারণে ফারুকিরে নিয়ে আসছে। হ্যাঁ, যদি এটা হয় একটা মেলা, কিন্তু দেখেন এই যে আসিফ নজরুল, শিক্ষকদের মধ্যে বদ, যদি আমি যদি এর পেছনে কোনো বিশেষণ, তার পেশা শিক্ষকতা, চরমতম বদ একটা শিক্ষক থাকলে বাংলাদেশে আসিফ নজরুল। এমনকি ইউনুস, সেও একজন অধ্যাপক, সেও শিক্ষক, কিন্তু তার চেয়ে একটা বদ বড় দরকার। দেখেন আপনি, সে কিন্তু হ্যাঁ, আসিফরে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসছে। হ্যাঁ। আবার এই যে শিল্প সংস্কৃতির মধ্যে সবচেয়ে বদ একটা লোক হচ্ছে ফারুকি। এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য, লুটে পুটে খাওয়ার জন্য যা কিছু করেছে ফারুকি, এবং সে এখন হয়ে গেছে একজন ইসলামিস্ট। আবার দেখেন, আপনি হিন্দু হিন্দু নিয়ে বলছিলেন, দেখেন বাংলাদেশের শ্রেষ্ঠ হিন্দু পিনাকি ভট্টাচার্য। মানে দেখেন এই ইউনুস গ্যাং কাকে কাকে বেছে নিয়েছে, মানে আপনি চিন্তা করেন। এবং ওই মানে দেখেন আবার আমাদের ওই যে বললাম না মানে মটরশুটির ব্রেন তো আমাদের বুঝছেন, এমনি আমাদের পড়াশোনা নাই, তারপরে আমাদের ফ্যামিলির কোনো নাই, ঐতিহ্য নাই। কয়েকজন ফ্যামিলি হয়তো বাংলাদেশের যারা নাকি মানে ধরো তারা ঐতিহ্য আছে, তাদের ফ্যামিলির হয়তো কিছু, আমি প্রাউডলি বলতে পারি আমি তাদের মধ্যে একজন একটা ভালো ফ্যামিলির সন্তান। মানে ম্যাক্সিমামই তো আসছে হলো মানে 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 হাবাইত্যা ঘরের, বুঝছো, সরি টু সে, হাবাইত্যা ঘরে ম্যাক্সিমামই। আমি আজকে একজন বলতেছে কি আমাদের অনেক নায়িকাদের মা নিয়ে আসে, তো আমি মাদের দেখো মানে সেই কাপড় চোপড় এমন পরে না মনে হয়, মানে আমি এখনো পর্যন্ত সবাইকে নিয়ে বলছি না। তখন একজন মানে আমার সিনিয়র একজন আর্টিস্ট বলতেছে, আমি ওদের মাদের দেখো কেমন কাপড় চোপড় পরে, দেখলে কেমন লাগে? মানে ওদের মাদের কি তো দেখবে, বাবাকে তো দেখবে না, ওর বাবাও তো বলতে পারবে না আসলে এই মা এই বাচ্চার মাকে বাবাকে শু। এবং তারা এসে বলতেছে আমি ১ কোটি টাকার কাপড় পরছি, ১ কোটি টাকার জামা পরছি। এখন এই কথাগুলো যে আজকে যখন আমি বলছি, কত দুঃখ কষ্ট থেকে বলছি, কখনো তো বলি নাই এর আগে, বলি নাই। এবং তুমি যদি সমাজের অসঙ্গতির কথা বলো তোমাকে সবাই ছাইকা ধরছে কিন্তু আগে। আমি আনফরচুনেটলি বলছিলাম, আমি কারো নাম ধরে বলি না, যে একটা আর্টিস্ট আসতেছে, আমাদের সময় আমরা এত স্যাক্রিফাইস করেছি, আমাদের প্রাপ্য সম্মানই পাই না, অথচ এক একজন এসে এত বড় বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, করতেছে, দামি কিভাবে করে? একজন যে নাকি আমার উপস্থাপক সে নাম দিল আর এক নায়িকার নাম বসাই দিল, সে বাংলাদেশটা মনে নৈরাজ্যে উঠলো, এরকম ভাব। আমি কেন বললাম ভাই, আমি একজন বয়স হয়ে গেছে, আমি সিনিয়র হয়ে গেছি, আমার একটা মানে অভিজ্ঞতা হয়েছে, আমি একটা লেখাপড়া জানা মানুষ, আমি একটা ভালো ফ্যামিলি থেকে এসেছি, আমার কথাটাকে কারো সমর্থন করবে না? পাবলিক খেপে উঠলো আমার উপরে। তাহলে পাবলিকই তো আসলে ধরেন এই মানে মানে সৌন্দর্য চায় না, নাইলে আজকে সবাই তো এই মানে ধরেন বেহেস্তে যাওয়ার জন্য টিকিট কেটে বসতো না, মনে করেন, আমার মনে হয় আর কি। এবং বিক্রিও করতো না। আর ঠিকই বলেছেন। আর আমার একটা দুঃখের বিষয় যে আজকে সত্যি আওয়ামী লীগ বন্ধু চেনে না, এবং আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যারা সুস্থ চিন্তা করার চেষ্টা করি বাংলাদেশে, তারা আসলে আওয়ামী লীগের এই বিপর্যয়ে তাদের জন্য কষ্ট লাগে, কারণ আওয়ামী লীগের বেশ কিছু ঐতিহ্য রয়েছে। এই যে দেখেন পলক, বলো, তিশা, সামনে ফারুকি, আনতে বসে রয়েছে।
মানে এবং এই যে ফারুকের কান্ধে এবং ফারুকের ইস! ব্যাপারে কথা আছে, মানে গুজব আছে। গুজব বলতে কি, ঘটনা বলে অনেকে, আমি এই কথাটা এইভাবে বলতে চাই না, যে সে বউ ভাড়া দেয়। মানে হচ্ছে যে তার বউকে বিভিন্ন লোকের কাছে দিয়ে সে বিভিন্ন জিনিস বাগায় নেয়। এখন আপনি যেটা বললেন যে সে তো সমকামী, তার তো বউ দিয়ে কিছু যায় আসে না। সে তো, এটা তো তার এক ধরনের পার্ট অফ বিজনেস। শিল্পীরা হ্যাঁ, তিশার সম্মানিত নামে ব্যক্তি অনেক গল্প সমাজের। আছে কিন্তু। তিশার নামে অনেক গল্প আছে। এই চলে যায় ক্যামেরাম্যানের সাথে, এখানে চলে যায়, ওখানে একটা প্রতিষ্ঠিত হিরোর সাথে তার জি, প্রেম-টেম ছিল। এগুলো আমরা জি। শুনেছি। আমি না মনে এগুলো করি তো ধরেন প্রেম থাকা, এগুলো যদি আমি হতেই যেটা পারে। বুঝতে এটা চাই, শিল্পীরা, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে শিল্পীরা সমাজে সম্মানিত ব্যক্তি, তাদেরকে এই যে মানুষ যে নানান কটু কথা বলে, এই জায়গাগুলোতে তো, এই জায়গাগুলোর নির্মাতা তো এই ফারুকিরা। মানে আমার বক্তব্য হচ্ছে যে যদি আওয়ামী লীগ খারাপ, সব খারাপ, তাহলে সেই সিনেমায় অভিনয় করবো কেন? সেখানে আমি, সেখান থেকে আমি অনুদান নেব কেন? আর যদি নিলামই, তাহলে নেমখারামি করবো কেন? মানে মানে দেখেন, এখানে এই ছবিগুলো কি স্পষ্ট করে না? হ্যাঁ, ফজিলতুন্নেসা মুজিব চরিত্র অভিনয় করছে, সে বলবে এটা জাস্ট একটা ক্যারেক্টার। আমি একটু দেখাচ্ছি না, ও করবে স্ক্রিনটা কেন? আরেকবার। ওকে জোর করে ঢুকানো হয়েছে তো। ওকে হুম। জোর করে ঢুকানো হয়েছে। ফজিলুদ্দিনেসার ক্যারেক্টারে জোর করে। এটা তো জোর প্রধানমন্ত্রী জোরটা জানতেন করলো না। কে? কেন করলো? তার 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 স্বার্থ কি? এই যে দেখেন, কেন? এই সাবেক যে আমাদের, আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদের কথা তো এখন শোনা যাচ্ছে। উনার ওয়াইফ এর বিষয়টা, উনার যে শালা হুম, এখন ইলেকশনে দাঁড়াইছে। এগুলো তো গল্প, এগুলো প্রত্যেকটা হ্যাঁ, গল্প। মানে প্রত্যেকটা একটা রাষ্ট্রপতির একটা ছেলে, গল্প। সাবেক রাষ্ট্রপতির ছেলে একটা চরমতম ফ্যানাটিক এবং জামাতি। বোঝাই আওয়ামী যায় লীগের চেহারা দেখলে। আওয়ামী লীগের অনেকগুলো লোক তারা চরম মাত্রায় জামাতি, এবং এই জিনিসটা চূড়ান্ত সত্য। আওয়ামী লীগ সেটা ইয়ে করে না। আমরা তো ওই যে ওই চিটাগংয়ের ওই যে অনেকগুলা, এগুলা লিস্ট করলে শেষ হবে না। তো আপনি কি মনে করেন যে শেখ হাসিনার যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতার কারণেই ১৬ বছর ক্ষমতায় ছিলেন না? আর যদি সেটাই থাকে, তাহলে তার দূরদর্শিতা, এই ল্যাকগুলো কেন ছিল, যে এই ধরনের মির্জাফরদেরকে কাছাকাছি কেন রেখেছিলেন, খন্দকার মুস্তাকদেরকে কেন কাছাকাছি রেখেছিলেন, যারা এই মুহূর্তে ছুরি মেরেছে? এই ছুরিটা আমার কিন্তু কাছে এইভাবে মনে মারতে পারতো হয়েছে না। আজকে বাংলাদেশের সকল ভাস্কর্য ভেঙে ফেলা বঙ্গবন্ধুর, এগুলো কিন্তু ফারুকির প্ল্যান। এগুলো কিন্তু হ্যাঁ, শুধু পিনাকি সব ওখান থেকে ফারুকী না। প্ল্যান। সব ফারুকী প্ল্যান। এবং এই যে তোমার ঈগল শট নেওয়া, মানে যে টপ শট যেটা নিয়েছে হুম। ঈগল শট, এই শটগুলো তার প্ল্যান এবং সমস্ত কিছু তার প্রি প্ল্যান, যে লোকজন আসবে, উপর থেকে শট নিবে এবং এই যে ওয়ালে দেখাবে পেইন্ট মানুষকে। করবে, সারা পৃথিবীকে দেখাবে এবং ক্যামেরা আগে থেকে সেট করা। সমস্ত চ্যানেলের লোকজন তো সব সেট করা তার। সমস্ত আমি এবং একটা আমি একটা তথ্য এই জানি। শোনো, শোনো। আমি একটা তথ্য জানি, এখানে একটু বলে রাখি যে শিমু নাসের ইয়ারকি পেজের একজন প্রতিষ্ঠাতা। শিমু নাসেরের ওয়াইফ দিয়া ফেসবুকে চাকরি করতো, বাংলাদেশের একটা দায়িত্বে ছিল আগে। তো এরা মিলে এই এই খুবই হাই রেজলিউশনের কিছু ক্যামেরা এবং ড্রোন ইউজ করেছিল জুলাইয়ের শুরুতে। হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে ডিপ স্টেট টাকা পয়সা দিয়ে, ট্রেনিং দিয়ে আগে রেডি করে রেখেছিল, এবং হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। এক্সিকিউট করেছে ফারুকি। এবং তাদের বিশাল একটা, এই লেনদেনগুলো হয়েছে ইউএসএ, কখনো কানাডায়। তো এবং তারা বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে গিয়ে ট্রেনিং করেছে। আমার কিছু তার প্রমাণ আছে, সেগুলো সামনে আনবো। ফারুকের কানেকশনটা এখানে আছে, যে এই যে পোর্ট্রেট করা, যে দেখো জুলাই কত কিছু হয়ে গেল, ওরা কিন্তু বলে ১৪০০-১৫০০ মানুষ মারা গেছে, কিন্তু পুলিশ হত্যা ইনক্লুডেড, সব কিছু নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী মিলে ওরা সংখ্যাটা ৫০০-র উপরে দেখাইতে পারে না, অনেক জুলাই জঙ্গি ফিরে আসে। তো পুরো জিনিসটা, এই যে মানুষের মধ্যে হাইপ তৈরি করা, দেখো মারলো, এই যে মুগ্ধর ফুটেজগুলা, বা এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে তার উপরে প্রস্রাব করা মাথার উপরে, এই পুরো সিনারিওটা তৈরি করা, এইটার জন্য দক্ষ কারিগর ছিল ফারুকী। এখন পর্যন্ত এই নামগুলো জানা গেছে, ভবিষ্যতে তো আমরা অনেক নাম জানবো। এবং এখানে আওয়ামী লীগের অমিতাভ অনেক, রেজার কথাও কিন্তু বলতে পারো। অমিতাভ রেজারাও ছিল ওটার সাথে কিন্তু। অমিতাভ রেজা হ্যাঁ, টেজা। এই অনেকগুলো নাম, ভাষা ভাষা আছে, হ্যাঁ। কনক্রিট প্রমাণ পাওয়া যাচ্ছে না, তবে ফারুকিটা কনক্রিট প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং তারা কিন্তু খুব, ইমেল হক, তারপর আশফাক নিপুণ, তারপরে আরো কিছু নাম আছে। এখন হয়তো দুই একজন দেখছি ওরা অলরেডি। আশফাকরা তো প্রকাশ্যে কাজ করেছে, তাদের দেখা গেছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন অনেকগুলো আছে, লোকগুলো এখন হাইডে আছে। তবে তাদের অনেকেই বিদেশি পাসপোর্ট, নাহিদ ইসলামের মতো বিদেশি টাসপোর্ট করে ফেলেছে, তারা খুব দ্রুত পালাবে আর কি। তো অরুণা বিশ্বাস, আপনি এই একটা কথা বলি, আওয়ামী লীগের, জি একটা কথা বলি। জি জি, জুনের থেকে যে মানে ইয়েটা মানে তাণ্ডবটা শুরু হয়ে গেল, মানে তার আগে কিন্তু ৬ মাস সে দেশে ছিল না। ফারুকী আর তার হুম, ওয়াইফ। তারা অস্ট্রেলিয়া ছিল। জনশ্রুতি আছে ফারুকের যে ভাই আছে একটা, বাবু নামে, সে হচ্ছে একজন হত্যাকারী। সে কিভাবে অস্ট্রেলিয়া যেয়ে হয়তো রেসিডেন্স হওয়ার আছে বা রেসিডেন্ট হয়েছে, আমি জানি না ঠিক। হুম, তো সেখানে সে ৫০ লক্ষ টাকা দিয়ে বোধহয় রেজিস্ট্রেশন মানে করেছে, যেখানে এখানেও হয়, ইমিগ্রেশন হওয়ার চেষ্টা করেছে বা হুম। অনেকে করে। সে কোন ক্যাটাগরিতে গেছে আমি জানি না, হয়তো শিল্পী ক্যাটাগরিতে গেছে বা হোয়াট এভার, তার তো সেই সুযোগ আছে। এবং যখন সে দেখেছে যে ওখান থেকে দুই একবার লেখালেখি করেছে,
যখন দেখেছে শেখ হাসিনা চলে গেছে তার কয়েকদিন পরে কিন্তু সে ঢাকায় ইন করেছে। ল্যান্ড করার পরে সে তখন আর কি এই যে আমাদের সাথে এটা সেটা করে এই যে মানে হোয়াটসঅ্যাপটাকে রিভিল করছে, গরম জল হ্যান ত্যান সবাইকে খেপায় দেওয়ার পরে তখন পুরস্কার হিসেবে তাকে দেওয়া হলো যে তুমি আমাদের উপদেষ্টা হতে পারো, কালচারাল উপদেষ্টা। এই জন্য এবং এখনো নাকি তার লোকজনরা কোটি কোটি টাকা তসরুপ করতেছে, শিল্পকলা একাডেমি বলো বা অন্যান্য জায়গা থেকে বলো, এই ফারুকির লোকজন বিভিন্ন নামে বিভিন্ন কায়দায় তারা টাকা পয়সা মানে উত্তোলন করছে। এবং এই যে বিটিভি ঈদের সময় এই বিটিভিতে যাওয়া নিয়ে যে নাটক ফারুকির গ্রুপরা করলো যেদিন, মনে আছে আমাদের 1 আগস্ট আমরা কেন গেলাম, যে 1 আগস্ট আমার জন্মদিন ছিল সেদিন, এই শয়তানের বাচ্চা অ্যারেঞ্জ করলো যে বাঁধনরা চিল্লাইলো আমি হ্যান করবো ত্যান করবো। আমরা বিটিভিতে যাব না, কই যাব বলো? বিটিভিতে তো আমার জন্ম হয়েছে ভাই, আমার জন্মভূমি, যেখানে আমি শিল্পী সত্তার উন্মেষ হয়েছে প্রথম, আমার ওই যে আস্থা ঘর, আমি সেখানে আমি মানে আমার জন্মভূমি, সেখানে জন্ম আমি যেখানে হয়েছি আর কি, সেইখান থেকে সে শিল্পী সত্তার জন্ম আমি বলছি, যেখানে আমার হয়েছে বা আমাদের যারা আমরা গেছিলাম পুরে শেষ। এই দুইটা মহিলা এই দুইজন মানে এই যে স্বামী স্ত্রী, এরা আবার ঈদের মধ্যে গেছে, আবার টাকা ইনকাম করেছে এবং এত টাকা নিয়েছে যে শিল্পীদের টাকা দিতে পারছে না। আর বিটিভিতে যারা জব করে তারা এত মানে মানে কি বলবো, এত নিচু মনের, যে মানে খালি একটু গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে সঙ্গে সঙ্গে ওরা সব চেঞ্জ করে ফেলায়। এই শিল্পী আসতে পারবে না, এই শিল্পী ঢুকতে পারবে না, এটা মানে ওর বাপের জায়গা। গভর্নমেন্টেরও কোনো নাই যে কেন শিল্পীরা তো সবার, শিল্পীরা যেতে পারবে না কেন, ওরাই ডিসিশন নেয়, এ গাইতে পারবে না, এ অভিনয় করতে পারবে না। বিএনপির সময় কিন্তু আমি যেতে পারি নাই বিটিভিতে, এটা সত্যি কথা, আমি না, অনেকেই হয়তো যেতে পারে নাই, কিন্তু আমি মনে করি কেন এখনো যদি এটা হয়ে থাকে আওয়ামী লীগের লোকজন যাবে না কেন, কাজ করবে না কেন? শিল্পীরা কোথায় যাবে তাহলে? শিল্পীরা তো চুরি করে ব্যাংক রবারি করে নাই, কেউ ব্যাংক ধ্বংস করে নাই, কোনো ঋণ খেলাপি নাই, তো শিল্পীদের জন্য এত ক্ষোভ কেন শিল্পীদের উপরে সবার? এখানে একটা জিনিস যে আমাদের একজন দর্শক মন্তব্য করেছেন, এটার সাথে আমি অনেকটা একমত, আমি কিছুটা জানি। অর্পিতা তিনি বলছেন যে বিটিভিতে সব জামাত ছিল, আবু তৌহিদ, ফারজানা প্রোগ্রাম ম্যানেজার, এরা জামাত কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি সাদিক কায়েম দেখছেন না। হ্যাঁ আমি দেখেছি বিটিভির সবাইকে দেখেছি, একটা সময় সবার টাকনুর উপর প্যান্ট পরা, সবারই, এবং সবারই ছেলেদের দাঁড়িয়ে, আর মহিলারা তো সবাই কভার করা। শোনেন, এইসব নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বেসিক্যালি তারা সবাই মানে কালচারাল সমস্যাটা এখানেই তো, তাদের এখানে নিয়োগ দিয়েছে কি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না, অনেকে মনে করেন যে জামাত শিবির মানেই হচ্ছে মোল্লা। নাস্তিকদের মধ্যে যে জামাত শিবির আছে, হিন্দুদের মধ্যে যে জামাত শিবির, অবশ্য এখন তো প্রমাণিত, একজন তো ইলেকশনই করছে, সামথিং নন্দী নাকি নাম, সে আবার বলছে যে ইসলাম কায়েম করলে হিন্দুরা ভালো থাকে। কৃষ্ণ নন্দী, হ্যাঁ। তো অবস্থা খারাপ। শিল্পীদের মধ্যেও যে এমনকি এই যে বাঁধন টাধন, অনেকেই যে জামাত থাকে এবং এরা যেহেতু 1971-এর ভয়ঙ্কর অপরাধের সাথে যুক্ত, তাই তারা তাদের সংগঠনের নামটা প্রাউডলি বলতে পারে না। একজন আওয়ামী মনা শিল্পী যেরকম বলতে পারে, একজন বিএনপি পন্থী শিল্পী আসিফ আকবর, তার ওই জায়গাটাকে আমি রেসপেক্ট করি যে ওকে আমার দাগ এইটা, আমি বিএনপি করি, ঠিক আছে, বলো, প্রকাশ্যে বলো। আমি অপছন্দ, আমার ভালো লাগে আসিফকে, খারাপ না, হ্যাঁ, মানে সোজা সাপটা, ঠিক আছে, আমি খারাপ বুঝি না, কিন্তু মানুষ হিসেবে আমার কাছে খারাপ লাগে না, আমাকে সম্মান করে, সে বিএনপি করুক না, আমার সমস্যা নাই তো। না, সে তো প্রকাশ্য গুপ্ত না। এই যে অনেকে মনে করে যে জামাত শিবির মানে হচ্ছে দাঁড়িয়ে আছে, না, সে গুপ্ত, সে আপনার ঘরেও আছে, কিন্তু এখন এটা তো দেখভাল করার দায়িত্ব তো আওয়ামী লীগের। অনেকে বলে যে আমরা জানতাম না সাদিক কায়েমরা কিভাবে, সার্জিস কিভাবে গলা ফাটাইতো, তার বাবা তো আওয়ামী লীগ। আরে এটা তো একটা রাজনৈতিক দলের কাজ যে আপনার দলে কেউ বর্ণচোরা ঢুকলো কিনা, গুপ্ত ঢুকলো কিনা। গুপ্তের কারণে আজকে দেশটা এই অবস্থা। আমরা যে ফারুকির চেহারাটা দেখলাম, এখন আমার একটা প্রশ্ন আবার ওই ফারুকি কিনে, আপনার অনেকে বলতে পারেন ফারুকি কেন, কারণ ফারুকি একটা স্ট্যান্ডার্ড, মির্জাফর যেরকম আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড, একটা ভয়ঙ্কর গিরগিটির স্ট্যান্ডার্ড। ফারুকি আমরা জানি যে এই সরকারের পতন হবে ভয়ঙ্করভাবে, এবং এই দখলদারি ইউনুসের গ্যাং যারা আছে সবাই পালাবে এবং তাদের আত্মীয় স্বজন দেশে বিপদে পড়বে, এটা আমরা জানি। তো তারা পালায়া যাবে, এই যে তার ক্যারিয়ার, তিশাকে অলরেডি এখন তিশা কোনো পোস্ট করলে কমেন্ট অফ থাকে, কারণ ক্যারিয়ার লাগবে, টাকা পয়সা হয়ে গেছে না। আচ্ছা, তার উদ্দেশ্য এইটা যে সে টাকা পয়সাই করবে, টাকাটাই তো আসলো ওদের জন্য।
শোনো, ওদের তো আসলে কি, আমাদের বাবা-মার, আমি বলি আমার বাবার কথা। আমার ঠাকুরদা ছিলেন সুপারিনটেন্ডেন্ট, কাস্টম সুপারিনটেন্ডেন্ট ছিলেন এয়ারপোর্টে। তো আমার ঠাকুরদা বেসিক্যালি জমিদার না, আমার ঠাকুরমারা জমিদার। আমার ঠাকুরমার ৩০০ ভরি সোনা বেচে আমার বাবা অভিনয় করতো। তার এটা লাগবে, সেটা লাগবে, এটা। আর আমরা অভিনয় করি ২০০ মানে ২০ ভরি সোনা গয়না বানামো, একটা অ্যাপার্টমেন্ট বানামো, একটা গাড়ি কিনুম, এই জন্য। আমাদের চাহিদাটা বুঝছো, কোথায় আমরা কোথায় তারা, এগুলো বললে হবে? তো ওরা আসছে হাওয়াইতে ঘরের থেকে। ওর তো টার্গেটই থাকবে আমি হাজার হাজার কোটি কোটি টাকা বানাবো, আমি এই করব সেই করব। এটার জন্যই তো সে আজকে এই জায়গায় আসছে। এক্স্যাক্টলি। বুঝতে পারছো? হাওয়াইতে ঘর থেকে আসছে। তো ওর কাছে দেশপ্রেম বলে কোনো শব্দ আছে? দেশপ্রেম আছে ওর কাছে? আজকে বাঁধনের কথা বলো, বাঁধন যেভাবে স্বীকার করলো যে আমি আওয়ামী লীগকে, ভাই ওর তো সরি চাওয়া উচিত যে আজকে দেশে যে অবস্থা, এটার জন্য তো আমরা দায়ী। আমি হলে সরি চাইতাম, সত্যি আমি হলে বলতাম ভাই সরি, আমার ভুল হয়ে গেছে। আজকে যদি দেখতাম যে না, শেখ হাসিনা আছে, তারপরে দেশে আজকে এই অবস্থা, আমি কিন্তু বলতাম ভাই আমি জীবনে আর মুক্তিযুদ্ধের পক্ষে নাই, এটা বলতাম। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তো সারা পৃথিবী আছে, লতা মঙ্গেশকর থেকে আরম্ভ করে। কে নাই মুক্তিযুদ্ধের পক্ষে? কে ছিলেন না? কোন শিল্পী ছিল না বলো তো? একদম। সারা আমি পৃথিবীতে দেখছিলাম গতকালকে তো সেই দিন থেকে যেদিন আরম্ভ করে কে না ছিল ভাই? কে না ছিল গতকাল মুক্তিযুদ্ধের পক্ষে? গতকালকেই ৮ ফেব্রুয়ারি তিনি মিলিটারি প্লেনে করে বাংলাদেশে এসেছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে দেখা হয়েছিল লতা মঙ্গেশকরের। এবং একটা কথা বলা হয় অরুণাদি, শিল্পীরা রাজনীতিতে কেন আসবে? এই কথাটা অনেকেই বলে, শিল্পীরা শিল্পীদের জায়গায়। শিল্পীরা রাজনীতিতে না আসলে বাংলাদেশ স্বাধীনই হইতো না। আমরা যে প্রাউড করি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এখন মহান মুক্তিযুদ্ধে শিল্পীদের অবদান, আমাদের এই যে দেশাত্মবোধক গান, তাহলে রবীন্দ্রনাথ কেন, রবীন্দ্রনাথের সঙ্গীত কেন জাতীয় সঙ্গীত? রাজনীতি, শিল্প, আপনি একটু বলেন যে শিল্পীরা কেন রাজনীতিতে আসবে, এই কথাটা কি? শোনো, শিল্পী তো সবাই হতে পারে না। অভিনয় করে অনেকে পুরস্কার পাবে, সেটা হয়তো অনেক ধরনের অনেক কিছু থাকে। আমি জানি না কারা এটা বলে যে শিল্পীরা অভিনয় করতে পারবে না। এই কথাটা বলাটা আসলে খুব, আমি মনে করি তাদের ভাবনা, আমার কাছে মনে হয় তাদের ভাবনা। কিন্তু আমার মনে হয় শিল্পীরা তো সাধারণ মানুষের থেকে একটু উপরে, কারণ ঈশ্বর তাদেরকে শিল্পী হিসেবে বানিয়েছে। তারা গান গাইতে পারে, সুর আছে গলায়, সবাই চাইলেই সুর করতে পারবে না। আমি অভিনয় করি, আমি আমি চাই, আমার মতো চাইলেই একটা মানুষ আমার মতো নাচতে গাইতে অভিনয় করতে পারবে না। আমি আজকে তোমার ক্যারেক্টার পোর্ট্রেট করতে পারবো, বিকজ আই কনসিভ ইয়োর ক্যারেক্টার। দ্যাট মিনস আমি ক্রিয়েটার, আমি ক্রিয়েটিভিটি আমার মধ্যে আছে, ঈশ্বর আমাকে সেভাবে পৃথিবীতে পাঠিয়েছে। সো একজন শিল্পী যেভাবে বললে মানুষ, আজকে যদি নেগেটিভ কথা বলার পরে শিল্পীদের আজকে সারা দেশ তার বিরুদ্ধে চলে যায়, সেমনি তো আমি মনে করি একটা পজিটিভ কথা বললেও শিল্পীর পক্ষে দাঁড়াবে মানুষ, তাই না? সেভাবে তো দাঁড়ায় মানুষ। আজকে লতা মঙ্গেশকর তো মানে কি বলবো, ওনার মতো শিল্পী কি এই উপমহাদেশে আছে নাকি আমি তো জানি না। রবি শঙ্করের মতো শিল্পী আমি তো জানি না কেউ আছে কিনা। উত্তম কুমারের মতো শিল্পী আমি তো জানি না কেউ আছে কিনা। তারপরে মানে আরো আছে অনেকেই, যে বৈজয়ন্তী মালা থেকে, আর মধুবালা থেকে, মানে মধুবালা না, বৈজয়ন্তী মালা, তারপর আরো যারা ছিলেন সে সময় টাকা জোগাড় করেছে মানুষের জন্য। এবং এই যে মানে মানে ধরো স্বদেশী আন্দোলনের সময় যে মানে ওই যে চারণ কবি মুকুন্দ দাস, তার যে সৃষ্টি, গান লেখা, গান গেয়ে গেয়ে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, শিল্পী ছাড়া সেটা সম্ভব নাকি? এবং মুক্তিযুদ্ধের সময় যে বাংলা বেতার শিল্পীরা যেভাবে তারা জীবন দিয়ে গান করেছেন এবং যে অনুপ্রাণিত, এবং লেটেস্ট এরা যখন আমাদের এই দেশটাকে আক্রমণ করেছে, এই সন্ত্রাসীরা ৫-৭ জন, এই ফারুকির মতো শয়তানের বাচ্চাগুলা, তো তারা তো আমাদের বাংলাদেশের গানই গিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছে, করেছে না? হ্যাঁ, মাথার মধ্যে মাথার মধ্যে কে পতাকা এঁকেছে না? রাজনীতি কেন, না? শিল্পীরা রাজনীতি কেন করবেন? অনুযায়ী গান ব্যবহার করবা, আর মানে গানটা তোমার বাপের নাকি, কথা কে এটা কে, শিল্পীটা কে, বাপের নাকি, এটা কি তোদের বাপের? তোর বাপের এটা? সায়ান শিক্ষক নেটওয়ার্ক আর ওদিকে না যাই দিদি, অনেক দুঃখের বিষয়। দর্শক প্রশ্ন করেছিলেন শিল্পীরা অভিনয় কেন করবে। আরে অভিনেতা, অভিনেত্রী, নেতা, নেত্রী সংস্কৃত থেকে আসা, মানে নেতৃত্ব দানকারী, এটা তো তাদের নামের সাথেই আছে। একটা চরিত্রকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে অভিনেতা অভিনেত্রীর কাজ। তো তারা একটা ক্যারেক্টারকে, একটা
কল্পনা থেকে বা ভাবনা থেকে একটা জিনিসকে ফুটিয়ে তুলতে পারেন এবং সমাজের রাজনীতি এবং দেশ দশের জন্য কথা বলবেন না, এই জায়গায় তারা যোগ্য থাকবেন, এটা হতেই পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শেখ হাসিনাকে নেত্রী বলে ডাকেন, আমার খুব ভালো লাগে, এই শব্দটা খুব সুন্দর। অপরদিকে খালেদা জিয়া ম্যাডাম বা স্যার, স্যার ম্যাডামের ভিড়ে এই যে নেত্রী, নেত্রী শব্দটা খুব সুন্দর। তো অভিনয়ের সাথে আসলে নেতৃত্বের একটা তো ওতপ্রোত জড়িত, এবং রাজনৈতিক সংকটে তাদের যে ভূমিকা এগিয়ে আসাটা, এটার একটা অংশ আমি মনে করি। অরুণা বিশ্বাস, আপনার এই যে ভূমিকাটা, আপনি এখন দেশের এই দুর্যোগকালীন সময় ক্যামেরার সামনে এসে যেভাবে আপনি ভূমিকা রাখছেন, আমি আপনাকে স্যালিউট করি। এবার আমরা একটু দেশের অভিনয় মানে এই সিলভার স্ক্রিনের বাইরে গিয়ে বা থিয়েটারের বাইরে গিয়ে একটু ভাবতে চাই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আপনি ভোটের যে একটা আয়োজন চলছে, এটা একটা প্রহসন, আপনি জানেন। ভোটের জন্য একবার মেলার আয়োজন করা, গান বাজনার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে বিকাশে টাকা পয়সা দেওয়া, মানুষের এনআইডি কার্ড নেওয়া, জামাত ইসলামের তাণ্ডব সবই দেখলেন। আপনার কি মনে হয় যে এই যে 12 তারিখ সোকল যে ইলেকশনটা হবে, এখানে মানুষের যাওয়া উচিত, মানে যার ন্যূনতম বিবেকবোধ আছে তাদেরকে এখানে না, অংশগ্রহণ করা উচিত? প্রথমত তো ইলেকশনে যাওয়াই উচিত না, আমি মনে করি। অবশ্যই যাওয়া উচিত না। কারণ সচেতন মানুষ হিসেবে তারা যদি মনে করে দেশটা আমরা আমাদের মতো চাই, আমাদের মতো করে ভাবতে চাই দেশটা নিয়ে, তাহলে অবশ্যই এই ইলেকশনে কারো যাওয়া উচিত না। কারণ প্রচন্ড ঝামেলা হবে। প্রচন্ড গন্ডগোল হবে, এক ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। যদি মনে করেন জামাত আসে তাহলেও ঝামেলা করবে জামাত। যদি বিএনপি আসে তাহলেও ঝামেলা হবে। তো এই ঝামেলার মধ্যে কেউ যদি যায়, কারো যদি সন্তান থেকে থাকে ছোট ছোট, সে হয়তো দলের পক্ষ নিয়ে গেল, সে যদি মারা যায়, সে যদি নিহত হয় কোনো কারণে, তাহলে ওই বাচ্চাগুলোকে কে দেখবে? এরকম তো অসংখ্য হচ্ছে, আমরা দেখছি। এই যে আওয়ামী লীগের কারণে যে মানুষগুলোকে ধরে ধরে যেভাবে অত্যাচার নির্যাতন করছে, তারা তো ভয়ঙ্কর। মানে তাদের অবস্থাটা কি? যে আওয়ামী লীগের অনেক পোলাপাইন কান্নাকাটি। এই যে একটা কিছুক্ষণ আগে একটা লোক আমাকে একটা টেক্সট করছে, মানে মেল করেছে, দিদি আমি এরকম পলায় আছি, আমার খুব বাজে অবস্থা। মানে তো সেখানে তো মানে মানে খুবই বাজে অবস্থা আমাদের আওয়ামী লীগের ছেলে মেয়েদের। আর আমি আরেকটা কথা বলি, আমি আসলে আওয়ামী লীগের কেউ না, সত্যি আওয়ামী লীগের কেউ না। কিন্তু আমি একজন রাজনৈতিকভাবে সচেতন মানুষ, সেটা হচ্ছে আমার পরিবার থেকে পাওয়া। দেশের পক্ষে আমি সারা জীবন কথা বলবো, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলবো এবং শেখ হাসিনার পক্ষেই কথা বলবো। কারণ দেশ নিয়ে ওনারা যেভাবে ভেবেছেন, যেভাবে কাজ করেছেন, আমার আমার বন্ধু বান্ধব কে কি দলে বিশ্বাস করে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কারণ সে আমার বন্ধু, সেটা তার আইডিওলজি, সে করুক। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি যদি সচেতন ভাবে মনে করে দেশটাকে ধ্বংস করবে, সেটা তোমার ইচ্ছা, তোমার। কিন্তু এই দেশকে তোমরা ইচ্ছা করলেও ধ্বংস করতে পারবা না, এটা সম্ভব না। হয়তো সাময়িক কষ্টে আছে আমার দেশটা, কিন্তু আমার দেশটা অবশ্যই সুন্দর হবে, সবার জন্যই হবে। এটা বললাম আর। তার মানে আপনার মন্তব্য হচ্ছে যে ভোট দিতে যেন না যাওয়া হয়, নিরাপত্তার ঝুঁকি রয়েছে মারাত্মক, এবং এই একদম। প্রহসনের ভোট আওয়ামী লীগ না শুধু, এখানে বড় কোন দলও যদি না থাকতো, মানে বিএনপিও না থাকতো, আমরা একই কথাই বলতাম। কারণ সবার অধিকার রয়েছে, ফেয়ার ইলেকশনের একটা ব্যাপার থাকে। আর ইউনূস এটা একটা পাতানো ব্যবস্থা করছে জামাতকে ক্ষমতায় আনার জন্য। জামাত ক্ষমতা আসা মানে হচ্ছে যে বাংলাদেশের সব কিছু ধ্বংস। তারা গুপ্ত থেকে যে ধ্বংসটা করেছে, গুপ্ত থেকে সুপ্ত হলে আর কি, মানে এটা তো অবধারিত। এবং যদি বাধ্য করা হয়, আপনি শিল্পী হিসাবে সমাজের একটা গুরুত্বপূর্ণ স্তরের মানুষ হিসাবে, নেতৃত্ব দানকারী পরিচিত মুখ হিসাবে, আপনি একটু আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে অনেকে জোর জবরদস্তি করবে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদেরকে হ্যাঁ। এলাকার অন্যান্যরা ভয়ভীতি দেখাবে, ভোট দিতে যেতেই হবে, তাহলে তারা কি করবেন? ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, দিয়ে সিল টিল দিয়ে ছিঁড়ে ব্যালটটা বক্সে ঢুকে দেবেন, আর কি করবেন আপনি? আর কি কিছু বলবেন, মানে যদি কাউকে সমস্যা বাধ্য কি করে, জানো? আওয়ামী লীগ বা মানে হিন্দুদের? দুঃখ কি জানো? মানে আমি নিজেকে কখনো আমি হিন্দু ভাবি নাই। কোনো দিনও না। মানে আমার পরিবেশ, আমার স্কুল, আমার বন্ধু-বান্ধব, আমি হুম, কখনোই ভাবি নাই আমি একজন হিন্দু পরিবার থেকে আসছি। আমার হুম, মনে হয়েছে যে আমি মানুষ। আমার মুসলমান বন্ধু আমার বন্ধু, আমার খ্রিস্টান বন্ধু আমার বন্ধু, বৌদ্ধরাও আমার বন্ধু। আমার সমস্ত আয়োজন, মানে এই পৃথিবীর সমস্ত আয়োজন মনে হয়, মানে ধর্মীয় আয়োজন সবই মনে হয় আমার আয়োজন, আমার মনে হয়। সো আমি এই যে হিন্দুদেরকে দেখি, কথায় কথায় দেখি যে কেউ পাশ করলো, এই কি সংখ্যালঘুদের বাড়িতে কিন্তু কেউ যাবেন না, যেই কথাটা বলে অমনেই দেখো ওই বাড়িতে যে আক্রমণ, হিন্দুদের আক্রমণ করে, পূজার সময় ঠাকুর ভেঙে ফেলে,
কি যে অসহায় এই মানুষগুলো, কোথায় যাবে বলো? আমি ভাবি আসলে এরা কোথায় যাবে, এবং যে রকম অসম্মান, যে রকম অপমান এই বাংলাদেশে হিন্দুদের করা হয়, এইটা বোধহয়, শোনো, মাইনরিটি তো সব জায়গায় এক ধরনের কষ্টে থাকে, মানসিক একটা কষ্ট থাকে আমাদের সব জায়গায়, কিন্তু এই অসম্মান কি তুমি একজন মাইনরিটি হয়ে কানাডায় কষ্ট পাও? এই কষ্ট কি পাও তুমি? তুমি বলো তো আসাদ। না, না। আমি কেন আমার ওই দেশে পাবো? আমি কেন আমার যোগ্য সম্মান পাবো না? আমি কেন আমার যোগ্য সম্মানই পাবো না? আমি ঈদের সময় টাকা চাইতে গেলে, আমার টাকা চাইতে গেলে, আপনি মুসলমান নাকি আপনি টাকা চান? আবার বলে যে আম, আবার বলে কি, আপনি কি, আবার আমি হয়তো পূজার সময়, আরে আপনার বাবা মার কত টাকা আছে, আরে ভাই আমি তো পরিশ্রম করে 18 ঘন্টা করে কাজ করলাম, আমার সম্মানে তুমি দিবা না ছবির টাকা? দিত না। তাহলে আমি কি, কোথায় যাব? এটা হচ্ছে আমি একটা এক্সাম্পল, তার মানে এরকম প্রতি হিন্দু ঘরে ঘরে হচ্ছে। আমি আমরা সবার, চঞ্চল চৌধুরীর মায়ের ছবি যখন দিলেন তখন গালাগালি হ্যাঁ করতে হ্যাঁ, দেখেছি, তুই যে আহারে হিন্দু জানতাম না। আহারে। এবং এই যে নরেশ ভূঁইয়ার ছেলের যে শিল্পী সরকার অপুর যে ছেলের যে ছবিটা দিছে, সারা হ্যাঁ, বাংলাদেশ তুই হিন্দু বইলা তোর নাটক দেখি না, দেখবো না আর। মানে কি ভাষা! আমি তো, হ্যাঁ। আমি হতবাক, মানে এটার কোনো উত্তর হয়? এটার কোনো উত্তরই হয় না তো আসলে। এই জায়গাগুলো আমিও দেখেছি। আমি যখন নিজেকে ভারতীয় কোথাও বলে আর কি, "এই আপনি কি হিন্দু নাকি?" আমি বললে, "হ্যাঁ, আমি হিন্দু।" সমস্যা আছে? মানে হ্যাঁ, আমি নিজেকে ওই যে আমার অস্তিত্ব, ভৌগোলিক, নৃতাত্ত্বিক পরিচয়ে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাকে যদি কেউ এটা দিয়ে অবজ্ঞা করে তাহলে তো এটা তার সমস্যা, তার বোধে সমস্যা, তার চিন্তার রুচির মানে মারাত্মক আমি দুর্বলতা। শুনেছি অনেকেই বলে মালু, আমারে বলে মালুর তো অনেক হুম, বুদ্ধি, আমারে বলে, আমার বলে অনেক বুদ্ধি। হুম, হুম। আমার তো কাছের মানুষই বলেছে, মানে আমাদের বন্ধু বান্ধবরাই বলেছে, আমি শুনেছি এগুলা। এগুলা শুনে আবার কতজনের সঙ্গে তুমি যুদ্ধটা করবা বলো? জি, আজকে এটা খুব প্ল্যাটফর্মে দুঃখজনক। এসে, তবে তবে স্বপরিচয়ে যে আপনি গর্বিত, এটা দেখে খুবই মানে এটাই হওয়া উচিত। এবং কে কি বলল, তাদের 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 চিন্তার সীমাবদ্ধতা এবং এই বিকৃত রুচির মানুষগুলো আসলে ইতিহাসের রাস্তা করে পড়বে, এতে আমার কোনো সন্দেহ নেই। শেষ একটা প্রশ্ন, না শুধু আমি একটা প্রশ্ন আরেকটা দিয়ে শেষ করে আরেকটা ফেলি। কথা বলছি, এক সেকেন্ড, নিশ্চয়ই, এক নিশ্চয়ই, সেকেন্ড। নিশ্চয়ই, আপনি বলেন। সেটা জি, হচ্ছে জি। যে আমাদের অনেকেই এখন বলছে বিটিভিতে কাজ করতে পারতাম না, বিটিভিতে অমুক হয়েছে, তমুক হয়েছে, হ্যান হয়েছে, এরকম অনেকে বলছে। বিশ্বাস করো, আমিও কিন্তু বিটিভিতে কাজ করতে পারিনি। আমার অনেক প্রোগ্রাম আমাকে কেটে দেওয়া হয়েছে। আমাদেরই আওয়ামী লীগের যারা ছিলেন, আমারই বন্ধু বান্ধব ছিলেন, সিনিয়র ফ্রেন্ড, তারা কিন্তু আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। কিন্তু আমি কখনো কাউকে বেক করি নাই, ভাই আমার কাজ করতে হবে, আমাকে কাজ দেন। আমি এইটা কখনো বলি নাই কাউকে। তো কি হয়েছে? তুমি তোমার, আমি কাজ তৈরি করে নিতাম, আমি কাজ করতাম, আমি নাটক বানাইতাম, আমি অল্প টাকায় বেচতাম জানো, সার্ভাইভের জন্য। আমি কষ্ট করেছি তো, রাইট। বলো। শেষ প্রশ্নটার আগে কয়েকটা কমেন্ট পড়ে নেই। অরুণা বিশ্বাস আপনার প্রণাম জানিয়েছেন, যদিও অয়ের জায়গায় ব লিখে ফেলেছেন ভুলে। হ্যাঁ। তো এটা ভালোবাসা থেকে অনেক সময় লাইভে কমেন্ট না করতে গেলে রে, টাইপও হয়। হ্যাঁ, অরুণা বিশ্বাসকে প্রণাম জানিয়েছেন। তারপরে জামাত ক্ষমতায় গেলে কোনো সিনেমা হল আর দেশে থাকতে দেবে না, এটা বলেছেন। তারপর ইলিয়াস স্যারও মনে হচ্ছে বিক্রি হয়ে গেছেন, এটি মনে করছেন জনি। মনে হচ্ছে ভাই আহ, অনেক আগে বিক্রি হয়ে গেছে। তনু বলছেন যে মোস্তফা কামাল রাজ কি এই পথের পথিক? এটা জেনে থাকলে জানাবেন দিদি, এটা জিজ্ঞেস করেছেন। অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হুম। তো তনু তিনি আচ্ছা, আসাদ ভাই আপনি কি মনে করেন ভোট হবে কিনা? আমার মনে হয় না, দিন শেষ সেই দিনে বোঝা যাবে। তো অরুণাদি, একটা শেষ প্রশ্ন। অতীতে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে, মডেল মসজিদ বানিয়েছে, এটা যদি মডেল মন্দিরও বানাতো আপনি একই কথা বলতেন, আমি জানি আপনি অসাম্প্রদায়িক মানুষ, এটা আমি জানি। তো ভবিষ্যতে যারা বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে, তাদের কি উচিত হবে? এরকম মন্দির, মসজিদ, প্যাগোডা, বিহার বানানো, নাকি জেলায় জেলায়, মহকুমা বা থানায় থানায় সিনেমা হল, থিয়েটারের আয়োজন করা, যেন শিল্পীরা বেঁচে থাকে, শিল্পীরা বেঁচে থাকলে সমাজ বেঁচে থাকবে, মানুষের চিন্তার মুক্তি ঘটবে? এটা কি এই বিষয়টা একটু আহ্বান যদি আপনি জানাতেন। আমি চাই, আওয়ামী লীগ তো অবশ্যই আসবে, বিশ্বাস, আমরা দেখে যাব অবশ্যই, এবং হাসিনা আপা আসবেন, সগৌরবে আসবেন, রানীর মতো আসবেন, সেটা আমি জানি। তো আমি চাই, হাসিনা আপার কাছে আমার একটাই আবেদন, হাসিনা আপা আপনি যাত্রাটাকে চালু করেন। যাত্রা হইতেই হবে, ওটা মাটির সাথে সব মানুষকে যদি জাগরিত করতে হয়, যাত্রাকে জাগাতে হবে। যাত্রা না জাগালে আপনার থিয়েটার, সিনেমা কিছুই কাজ হবে না। যখন অমলেন্দু হুম, বিশ্বাসটা যাত্রা করতেন, তখন মানুষ কিন্তু অনেক শিক্ষিত ছিল। অক্ষর জ্ঞান না থাকতে পারে, কিন্তু তাদের মানসিক যে শিক্ষা,
এইটা কিন্তু ভয়ানক। এই শিক্ষার কিন্তু কোনো শেষ নাই। সেজন্য চাই যাত্রা হোক, ভাটিয়ালি গান হোক, তারপরে মাটির গান হোক, কীর্তন হোক। আমি হিন্দু বলে বলছি না, কীর্তন হোক, জারি সারি হ্যাঁ, হোক। কীর্তন। হ্যাঁ, হুম। এগুলো হতে, হতে যখন থিয়েটার হবে, সিনেমা কাওয়ালির আয়োজন হোক। কাওয়ালির আয়োজন হোক, পথে ঘাটে নাটক হোক। আমরা সবাই মিলে গান গাইতে চাই। জয় জয় বাংলার গান গাইতে চাই। জয় মানে মানুষের গান গাইতে চাই। এটা হোক আমাদের দেশে। এবং সিনেমা হোক, আন্তর্জাতিক মানের সিনেমা হোক। যার আমাদের সাথে কম্পিটিশন করতে যেন ওনারা ভয় পায় সারা পৃথিবী। এটা চাই। এই স্বপ্ন নিয়ে আমি মরতে চাই। জি। অনেক ধন্যবাদ এবং অনুরোধী আমি কৃতজ্ঞতা জানাই অমলেন্দু বিশ্বাস এবং আপনার মাতা জ্যোৎস্না বিশ্বাসকে। তাদের প্রতি শ্রদ্ধা রাখছি এবং আমি কমেন্টগুলো দেখছিলাম, অনেক কমেন্টে এসছে, আমরা পরবর্তীতে পড়ে নেব। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এই শোটি দেখলেন এবং শেয়ার করবেন সেই অনুরোধও থাকলো। অনুরোধী, আপনি অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো থাকো। তোমাদের প্রতি আমার যে শ্রদ্ধা, মানে যারা এখন অনলাইনে যুদ্ধ করছে, আমি জানি না কে আওয়ামী লীগ কে কি, বাট যখনই তারা দেশের পক্ষে কথা বলে আমার মনে হয় যে তারা আমার পেটের সন্তান। যারা তোমাদের সাথে আমি নিজেই যোগাযোগ করি, সবার সাথে আমি করেছি। আমার অনেক ভালো লাগে। তোমাদের সবার প্রতি আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা। তোমরা এভাবেই দেশের পক্ষে থাকো, মানুষের পক্ষে থাকো, মুক্তিযুদ্ধের পক্ষে থাকো। আর কিছু চাই না আমি। অনেক ধন্যবাদ অনুরোধী। একটা কথা বলি যে আপনি খুব ভালো একটা বলেছেন, এখানে দুটো লাইন যুক্ত করি। আমরা অনলাইনে ফাইটটা করছি কারণ এর চেয়ে বেস্ট মিডিয়াম আমাদের নাই। কিন্তু যেদিন মুক্তিযুদ্ধ শুরু হবে, অনেকে আমাদেরকে অনলাইন অ্যাক্টিভিস্ট বলে না। আমি মনে করি না, আমরা গণজাগরণ মঞ্চে তো অনলাইনে করি না, আমরা তো সশরীরে এই যুদ্ধটা করেছি। জামাত শিবির তখন ক্ষমতা না থাকলেও তারা বেশ প্রভাবশালী ছিল। আওয়ামী লীগ সবে মাত্র ক্ষমতায় তখন এসেছে, এত দাপট ছিল না, যেটা 2018 বা 20-এর দিকে দেখেছি। তো যদি মুক্তিযুদ্ধ, মানে এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, এটাকে যদি পুনরুদ্ধার করার জন্য আবার যুদ্ধ হয়, গৃহযুদ্ধ হয়, আমরা পিনাকি ইলিয়াস না, পালায়ে থাকবো না, দূরে থাকবো না। আমরা শ্বশুর, এই যে পিনাকি ইলিয়াসের দেশ কিন্তু এখন তাদের ওস্তাদ ক্ষমতায় ইউনুচ্চা, তারা কিন্তু দেশে যাওয়ার সাহস করে না। কারণ তাদের কারোর ফ্রান্সের ভিসা শেষ হয়ে যাবে, আমেরিকার ভিসা শেষ হবে, বা অ্যাসাইলাম ভিসা তো না, অ্যাসাইলাম শেষ হয়ে যাবে, তারা আর এই দেশে ফিরতে পারবে না। আমরা কোথায় মানে কোথায় থাকবো কি না, সশরীরে যুদ্ধ হলে সশরীরে অংশগ্রহণ করবে। এবং আমরা অনলাইন থেকে এই পর্যন্ত কোনোদিন কোনো উস্কানি দেয় নাই কারোর। একটা মানুষ বলতে পারবে না যে আমার কোনো একটা কথা ছিল যে যা অমুকের বাড়ি ভেঙে দাও। আজকের শোতে না, না, কেন? ফারুকের দুশ্চরিত্র, তার যে ভয়ঙ্কর দিকটা তুলে ধরেছেন অরুণা বিশ্বাস, কিন্তু বলেন নাই ফারুকের পাইলে জুতা দিয়ে বাড়ি দিও, ফারুকের বাড়িঘর লুটপাট করো না, আমরা এই কথা বলি নাই। সুতরাং আমরা সৎ এবং অনলাইন থেকে কোনো ভায়োলেন্সের ডাক দেবো না, কিন্তু এই এই যে অবধারিত যারা অপরাধ করেছে তাদের শাস্তি আমরা নিশ্চিত করবো এবং আমরা গর্বের সাথে নিজের মাতৃভূমিতে ফিরবো। এটা আমার প্রমিস আমার দর্শকদের কাছে, যে শুধু অনলাইনে বসে বসে বলছি উস্কানি দেব না। যদি কালকে ইউনুস সরকার পড়ে যায়, একটা উস্কানি দেব না যে তাদের মা বোন যারা লুটপাট করেছে তাদের ধরো, তাদের শাস্তি নিশ্চিত করো। এই জুলাই জঙ্গি, তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে আপনি আদালতে যেতে পারবেন না, তাহলে গণ আদালতে বিচার হবে, সেটা মব হবে না। মব না হওয়ার জন্য, মানুষকে বিনা বিচারে ক্ষতি না করার জন্য যা কিছু করতে হবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় অরুণা বিশ্বাস আপা, দিদি, যাই বলি না কেন, আপনি অনেক ভালো থাকবেন, মানে সুস্থতা কামনা করি। ভালো থাকো সবাই। প্রিয় দর্শক, বিদায় জানাচ্ছি।